এই যে শুনছেন, আপনাকে বলছি আমাদের মনে ক্যানভাস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন না প্লিজ। আচ্ছা রকি, তোমাদেরকে রিফাতের লোকেরা তুলে নিয়ে যায়, এরপর তোমরাও ভার্সিটিতে ফিরে আসলে, কিন্তু তারপরে রিফাতের লোকেরা আর এলো না। তারা কোথায়? সোহাগ, নোমান, ফারাবি, জাহিদ, এরা সবাই কোথায়? এদিকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? আসলে একটা সত্য কথা বলবো তোমাকে, কাউকে বলবে না তো? না বলো, কাউকে বলবো না। আমাদেরকে যখন ওরা তুলে নিয়ে যায় মারার জন্যে, মারবেই ঠিক এমন সময় কালো কোট পরে মাথায় লম্বা টুপি ঝুলিয়ে আসে সেখানে রিফাতের দুজন লোক, নোমান আর জাহিদকে মেরে ফেলে। মানে কে উনি, আর ওদেরকে কেন মারবে? লোকটা রিফাতের লোকদের মারার পর বলে নিলয় নাকি ওকে একদিন অজান্তেই জীবন বাঁচিয়েছিল। নিলয় জানতো না লোকটা কি করত, তবুও একদিন নাকি রাস্তায় জীবন বাঁচিয়েছিল। তাই নিলয়ের উপর সবসময় লোকটার নজর রাখত। উপকার করার জন্যে লোকটা আসলে মাস্তান দলের নেতা, নিলয়কে জীবন বাঁচিয়েছে উপকার করে। রিফাতকে বলে দিয়েছে, রিফাতকে বলে নিলয়কে যেন কেউ আর বিরক্ত না করে, তাই রিফাত বা ওর লোক ক্যাম্পাসে আসে না। ও, সেই জন্যই বলি ওদেরকে কেন খুঁজে পাচ্ছি না। আসি, আমার এখন কাজ আছে। রকি তাড়াতাড়ি নিলয়ের কাছে যায়, নিলয়কে সব কিছু খুলে বলল। নিলয় মুচকি হাসে, রকিকে ইশারায় সেখানে থেকে চলে যেতে বলল। কিছু সময় পর নেহা এসে নিলয়ের সামনে দাঁড়ালো। নিলয় ও সৎ মায়ের সাথে ঘটা ঘটনার জন্য মেয়েদেরকেও সহ্য হয় না, মনে হয় সবাই যেন তার সৎ মায়ের মতোই, তাই তাদেরকে এড়িয়ে চলে। সরি নিলয়। কারণ? আসলে ওই দিন তোমাকে অপমান করার জন্য। ও ওকে বাই। নিলয় আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। নেহা পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলয়ের চলে যাওয়া দেখছে। পৃথিবীর সব মেয়েরা একই রকম কিনা নিলয় তা জানে না, তবে মেয়েদের দেখলেই নিলয়ের সৎ মায়ের কথা মনে পড়ে যায়, তাই মাথাটা গরম হয়ে থাকে সব সময়। নিলয় ভার্সিটি থেকে বের হয়, ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে অর্কের নাম্বার। নিলয় রিসিভ করে ওপাশ থেকে এসে শুনতে পেল, ভাই সব কিছু রেডি, গাড়ি পাঠাবো? না, আমি নিজে আসছি। ওকে ভাই, মালটা একটু বেশিই লাভাচ্ছিল, মন চাচ্ছিল একদম শান্ত করে দিই। জল ধরার পর মাছগুলো এমনিতে লাফায়, অপেক্ষা কর, আসছি। নিলয় পকেটে ফোন গুজে রাখলো, তারপর সে হাঁটা শুরু করলো। বেশ কিছু দূর আসার পর একটা গাড়ি এসে থামে নিলয়ের সামনে। গাড়ির দরজা খুলে দেওয়া হয়, নিলয় গাড়িতে উঠে বসলো। সিয়াম বসে আছে। একটু যেতেই মাহিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়, কারণ মাহিকে বলা হয়েছিল এখানে দাঁড়িয়ে থাকতে। মাহিকে গাড়িতে তুলে নিল ও। কিছু সময় গাড়ি চলার পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামে। বাড়িটা শিল্পপতি জাবেদ মির্জার বাড়ি। জাবেদ সাহেব হলো দেশের একজন বিশিষ্ট শিল্পপতি, ওনার ছেলে হলো প্রিন্স। নিলয় যে একদিন ভার্সিটিতে যায়নি, এই প্রিন্সের ব্যাপারে সব খোঁজ নিয়েছিল। নিলয় গাড়ি থেকে নামে। প্রিন্স আর তার ছেলেগুলোকে ও নিজের বাড়িতেই আটকে রেখেছে নিলয়ের লোক। অবশ্য জাবেদ সাহেব এসব ব্যাপারে কিছুই জানেন না, কারণ উনি দেশের বাইরে আছে। নিলয় গাড়ি থেকে নেমে বাড়ির দিকে একবার তাকালো, সিয়ামকে ইশারা করে। সিয়াম কালো রঙের ড্রেস এনে দেয় নিলয়কে, সাথে একটা সিগারেটের প্যাকেট। নিলয় সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নিল, তারপর বাড়ির মধ্যে এগিয়ে যায়। বাড়ির মধ্যে অর্ক আর মাসুম দাঁড়িয়ে আছে। ওদের সামনে প্রিন্স আর কয়েকটা ছেলেগুলোকে বাধা অবস্থায় দেখল। সিকিউরিটি গার্ডগুলো ভয়ে একপাশে দাঁড়িয়ে আছে। নিলয় আসতেই মাসুম একটা চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় নিয়ে প্রিন্সের সামনে এসে বসলো। প্রিন্সের দিকে তাকিয়ে বলল, কি ব্রো, চেনা যায় আমাকে? মনে আছে এই মেয়েটির কথা? ফুল বিক্রি করার সময় তুই মারছিলি। হুম হুম মাহি, যা তুই নিজে ওর মুখ থেকে টেপটা খুলে দে। শালা তোর সাহস কি রে? আমার বাড়িতে আমাকে আটকে রেখেছিস? ইট ইস নিলয় পাওয়ার ব্রো। নিলয় একবার যা ভাবে তা সে করেই ছাড়ে।
পৃথিবীর কোনো শক্তি নেই, এমনকি নিলয় নিজেও বদলাতে পারে না। আমাকে তুলে আনার জন্য এই চান্দুকে পাঠিয়েছিলি না? তুই বলেছিলি পালিয়ে যেতে। পালিয়েছি, তবে তোদের এলাকায় এসে বসলাম। কে তুই? কোটি টাকার প্রশ্ন, তবে আফসোস আমি কে তা জানার পর বেঁচে থাকবি না। সাহস থাকলে আমার হাত খুলে দে। চুপ শালা, তোমার সাহস পিছন দিয়ে ভরে দেব। ভাই তুমি তোমার কাজে যাও, আমরা দেখছি। ওকে, কাজ শেষ করে মেসেজ করিস, আমি গেলাম। নিলয় মাহিকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলো। নিলয় জানে এখন প্রিন্সদের কি হবে, সোজা উপরে চলে যাবে। কিন্তু নিলয় কাউকে তো মারতে চায় না, সে সব সময় ঝামেলা থেকে নিজেকে আড়াল করতে চেয়েছে। কিন্তু কাকতালীয়ভাবে সব ঝামেলায় যেন ওর কাছে এসে তাকেই বিরক্ত করছে। ওর বাবার জন্য সে এসেছে, কিন্তু বারবার ঝামেলাতে আটকে যাচ্ছে। পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। চারপাশে পত্রিকাতে দেখে বিশিষ্ট ব্যবসায়ী জাভেদ সাহেবের ছেলে প্রিন্স ও তার দলের লোকেরা নিজের বাড়িতেই আত্মহত্যা করেছে। ফ্যানের সাথে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সবাই। পত্রিকাটি অনেকেই পড়ছে। নিলয় মুচকি হাসল নিউজটার ব্যাপারে জেনে। মাস্তানের জগতে নিলয়ের উপর আসলেই কেউ নেই। নিজের মনের কথা বলতে বলতে সে ক্লাসে প্রবেশ করে। প্রতিদিনের মতো নেহা চুপি সারে নিলয়কে দেখে। নিলয় সেসব পাত্তা দেয় না। নিলয় ক্লাসে স্যার আসার অপেক্ষা করছে, কিন্তু কিছু সময় পর স্যার আসলেন। উনি এসেই প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, ধর্ষণের জন্য দায়ী নারীদের পোশাক নাকি ছেলেরা নিজেই? ক্লাসে বসে আছে সবাই। লেকচারার স্যার রোজ কেমন পড়ানোর শেষে উদ্ভট প্রশ্ন করে, আজও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রশ্ন শুনে সবাই চুপসে গেল। সবার ধারণা এমন প্রশ্নের উত্তর নেহাই দেবে, কারণ সে তো প্রথম ক্লাসে। নেহা বলো, ধর্ষণের জন্য কাকে দায়ী করবে তুমি? আসলে স্যার, ধর্ষণের জন্য মূলত ছেলেরাই দায়ী। কেন? কারণ ছেলেদের মন খুব নিকৃষ্ট হয়। ওরা মেয়েদেরকে যেমন নির্যাতন করে, তেমনি যা ইচ্ছে তাই করায়। আপনি কি ধর্ষণ হয়েছেন নাকি, বা এমন নির্যাতনের শিকার হয়েছেন? নেহার কথা শুনে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয়ের মাথায় রাগ উঠে যায়। এমন করে ছেলেদের দোষ দিতে পারে না ও, তাই এবার নিচে থেকেই উঠে দাঁড়িয়ে কথাটি জোরে বলল। সবাই নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এমনকি স্যারও হতভম্ব হয়ে চেয়ে আছে। নিলয় বলে, আসলে নেহার ধারণা ভুল স্যার। কারো মন কখনো নিকৃষ্ট হয় না, নিকৃষ্ট করা হয়। নিকৃষ্ট সমাজে কিছু বেশ মানুষ বোঝা যায়, তারা ধর্ষিতার দিকে আঙুল তোলে, কিন্তু একবারও ভাবে না তাদেরও পরিবারের সাথে এমন হতে পারে। আর ধর্ষণের জন্য ছেলেরা আর মেয়েরা উভয় দায়ী, কারণ আমাদের মনটা ঠিক তখন নিকৃষ্ট পর্যায়ে থাকে। মেয়েরা ছেলেদের প্যান্ট শার্ট পরে, কিন্তু একবারও ভাবে না এসব পরলে তাদের দিকে কেউ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমরা মুসলমান নামে বোরখা পরি টাইট করে, কিন্তু একবারও ভাবে না এই পোশাকে তাদের বাইরের তো সৌন্দর্য কেমন পর্যায়ে যাবে। আমরা ছেলেরা সমাজে বাস করি, কিন্তু একবারও ভাবে না এই সমাজে ধর্ষণ হয়। তারা পাড়ার মোড়ে রাস্তায় দিন রাত ভরে টিচ করে বেড়ায়। এখন তাদের সমাজে যদি এমন পোশাক কেউ পরে যায়, নিশ্চয়ই সেই ছেলের মনে আবারও নিকৃষ্ট হবে। ফলে যা হবার তাই হবে। আমরা ছেলেরা নিজের ধর্মর কথা ভুলে যেয়ে রাস্তার মোড়ে আড্ডা দিই। যদি আমরা সৃষ্টিকর্তাকে ভয় পাওয়ার জন্য ভালো কিছু কাজ করি, সমাজে নামাজ পড়ি, তাহলে এমন ধর্ষণ আর হবে না সমাজে, আর এমন বাজে ছেলেও হবে না এই সমাজে। স্যার, স্বাধীনতা বজায় রেখে পোশাক পরি, তাহলে হবে না এই সমাজে কেউ ধর্ষিতা। ক্লাসের সবাই একসাথে বলে ওঠে, বাহ। নিলয় কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের মনে পড়ল সেও তো এই সমাজেরই একজন খারাপ ছেলে, যার হাতে খুন হয়েছে কত মানুষ। তবে নিলয় সেটা থেকে বের হতেই এখানে এসেছে। ভালো মানুষ হবার চেষ্টাতে আছে এসেছে। আগের মতো মাস্তানি করে বেড়ায় না নিলয়। ক্লাস শেষ হয়, সবাই এক এক করে ক্লাস থেকে চলে গেল। নিলয় আজ সবার শেষে বের হলো। কারোর সাথে কথা বলছে না ও, যদিও কথা তেমন বলেও না। তবে আজ ওর মন অনেক খারাপ। মাস্তান জগৎটা খুব নিকৃষ্ট। এখানে কেবল ক্ষমতার লড়াই চলে। ক্ষমতা দিয়ে সব কিছু আদায় করা যায়। মানুষ মানুষকে ভয় পেয়ে থাকে। নিলয় এসব কথা চিন্তা করতে করতে ক্যাম্পাসে আসে। মোটামুটি আজ ক্যাম্পাস ফাঁকাই পড়ে আছে। নিলয় ক্যাম্পাস থেকে বের হলো।
একটু দূরে আসতেই নিলয় দেখতে পাই কয়েকটা ছেলে নেহাকে টিজ করছে। নিলয় সেদিকে এগিয়ে গেল। সামনে যেয়েই নিলয় বলল, এখানে কি হচ্ছে? সরি ভাই, আপনি এখানে, জানতাম না, ভুল হয়ে গেছে। ছেলেটা তাড়াতাড়ি কথা শেষ করে সেখান থেকে দৌড়ে চলে যায়। নিলয় কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তা তাকিয়ে থাকে। এখানে তো ওর কাউকে চেনার কথা না, কিন্তু নিলয়ের থেকে নেহাই সবচাইতে বেশি অবাক হয়েছে। নেহা সাথে সাথে প্রশ্ন করল, কে তুমি? তোমাকে দেখিয়ে ওরা ওভাবে পালালো কেন? মানুষ। সে তো বুঝলাম, কিন্তু ওরা তোমার তোমার দেখেই ভয় পেয়ে চলে গেল কেন? আমি কি জানি? তোমাকে ওরা ভাই বলল। কে তুমি? সত্যি করে বলো। নেহার দিকে রাগি চোখ দিয়ে তাকালো নিলয়। নেহা নিলয়ের এমন তাকানো দেখে চুপ হয়ে গেল। নিলয় আর কিছু না বলে সেখান থেকে সোজা হেঁটে চলে আসলো। নিলয় হাঁটছে আর ভাবছে, ওরা কিভাবে চিনলো আমায়? তাহলে কি এখানে থাকা হবে না আর? আমি তো মাস্তানি ছেড়ে দেওয়ার জন্য আগে সব কিছু ছেড়ে চলে এসেছি এখানে, কিন্তু ওরা আমাকে চিনলো। বলো না তুমি কে, আর তুমি স্যারের এমন প্রশ্নের উত্তর কোথা থেকে পাও? পরের দিন নিলয় ভার্সিটিতে আসলো। ক্যাম্পাসে বসে পুরনো কিছু কথা ভাবছিল। তখনই নেহা এসে উপরের কথাটি বলল। নেহার প্রশ্ন শুনে নিলয় কিছুটা বিরক্ত হয়। ভ্রুকুচকে তাকায় নেহার দিকে, কিন্তু নেহা এসব পাত্তা না দিয়ে নিলয়কে আবারও প্রশ্ন করল, কি হলো? চুপ কেন? কে তুমি, আর কোথা থেকে এসেছো? কেন? জানতে ইচ্ছে করছে। আমি তো খ্যাত, আর জানারই বা কি দরকার? বলো না প্লিজ। নিলয় কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসে। মেয়েদেরকে নিলয়ের একটু সহ্য হয় না। মেয়েদের দেখলেই ওর সৎ মায়ের কথা মনে পড়ে যায়। তখনই নিলয়ের মনে হয় খুন করে দিতে। নিলয় মনে মনে বলল, আমি তো মাস্তানি করতে চাইনি। এই সমাজের মধ্যে ভালো কিছু মুখোশ পড়া লোক ও সৎ মায়ের জন্য আমি মাস্তান। আমার তো ইচ্ছা ছিল সবার মতো বাঁচতে। এখানে এসেছি আজ 3 সপ্তাহ হলো, কিন্তু সবাইকে কেমন জানি আপন লাগছে। তারপর নিলয় ক্লাসে এসে বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। নেহা আজকেও নিলয়ের দিকে তাকিয়ে আছে, তবে আজকে তাকানোর মাঝে নিলয় অন্যরকম কিছু দেখতে পাচ্ছে। প্রতিদিনের সেই তাকানোর মধ্যে আলাদা একটা আকর্ষণ ছিল, কিন্তু নেহার আজকে তাকানোর মাঝে সন্দেহের প্রতিমা দেখতে পায় নিলয়। দেখে নেহা তার দিকে তাকিয়ে আছে। নিলয় কি তাহলে ধরা পড়তে যাচ্ছে? কিন্তু না, নিলয় কখনো এটা হতে দিবে না। নিলয় বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। কিছুই ভালো লাগছে না তার, কেমন যেন সব গোলমেল লাগছে। খুব বেশি পরিমাণে ওর বাবার কথা মনে পড়ছে। আবার কখনো কখনো মনে হচ্ছে এখানে সব কিছু কত আপন। হয়তো ঝড় আসার আগে যেমন প্রকৃতি ঠান্ডা থাকে, ঠিক যেন বিপদের সময় সব কিছু আপন মনে হচ্ছে। স্যার ক্লাসে আসলেন, সবার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বলো তো ভালোবাসা কি? স্যার, ভালোবাসা হলো একটা অনুভূতি যা মনের মাঝে বিস্তার করে। আর কেউ বলবে? স্যার, ভালোবাসা হলো এক প্রকার ফিলিংস, মানে ভালোবাসা বোঝা যায় কারোর প্রতি আকৃষ্ট হওয়ার পর। আর কেউ বলবে কি? ক্লাসে সবাই যে যার মতো উত্তর দিতে লাগলো। সবার থেকে বিভিন্ন রকম উত্তর জানতে জানতে নিলয়ের কাছে আসলেন। নিলয়কে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার নিলয়, তুমি কিছু বলছো না কেন? স্যার, আপনি কেন এই প্রশ্ন জানতে চাচ্ছেন? পরে বলছি, আগে বলো। স্যার, আসল কথা হলো ভালোবাসা বলতে কিছু নেই। যে যেমন করে দেখবে ভালোবাসাটাকে, ঠিক সেটাই ভালোবাসা। আমরা যে এত কিছু করি ভালোবাসার জন্য, এত মারামারি করি কারোর জন্য বা ভালোবাসা পাওয়ার জন্য, আমরা সুইসাইডও করি ভালোবাসার জন্য, মূলত এসব ভালোবাসা না। আসল কথা হলো ভালোবাসা বলতে কিছুই নেই, এটি একটি মোহ, স্বার্থর টান। স্বার্থ ছাড়া আমরা যেন কোনো কাজই করি না, তেমনি স্বার্থ ছাড়া ভালোবাসাটাও হয় না। স্যার, একটা ছেলে একটা মেয়ে একে অপরকে ভালোবাসে, সেটা একটি মোহ ও স্বার্থপর। আপনি কোনো মেয়েকে ভালোবেসে দেখুন, কয়েক বছর পর রিলেশনে থাকুন, এরপর ছেড়ে আসবে, দেখবেন কয়েক মাস পর ঠিকই হয়ে যাবে। আবার ভালোবাসার জন্য কেউ সুইসাইড করছে, তাকে সেখান থেকে বেরিয়ে আনুন, দেখবেন কয়েকদিন পর সে বলবে, ধুর, কেন যে সুইসাইড করতে গিয়েছিলাম। আসলে স্যার, ভালোবাসা বলতে পরিবারের মা বাবা ছাড়া ভালোবাসা বোঝে না, তারাই একমাত্র স্বার্থ ছাড়াই ভালোবাসা জানে। আর তাছাড়া বাইরের কেউ কখনো স্বার্থ ছাড়া ভালোবাসে না। কথাগুলো শেষ করে নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। সবার দিকে তাকিয়ে নিল ও। নিলয় একবার স্যারের দিকে তাকালো। স্যারের চোখে হালকা পানি।
বোঝাই যাচ্ছে স্যার কাঁদছে। নিলয় আস্তে গলায় উত্তেজিত কণ্ঠে বলল, আরে স্যার, আপনি কাঁদছেন কেন? কি বলবো বাবা, আজ আমার ছেলে আমাকে অপমান করে তার বউ নিয়ে সে চলে গেছে আলাদা। কিন্তু আমি সেটার জন্য কাঁদছি না, কাঁদছি এটা ভেবে আমার ছেলেটা ভালো থাকবে তো। কত কষ্ট করে ছেলেটাকে বড় করলাম, পড়াশোনা করালাম, নিজে ভালো কিছু না করে ওর ভালোর জন্য কত কিছুই না করলাম। অথচ আজ বউ পেয়ে, আজ বউয়ের কথা শুনে আমাকে বলে, বাবা তোমার ইচ্ছে মতো থাকো তো, আমার বউকে নিয়ে আমি আলাদা থাকবো। বুড়ো বয়সে এত আহ্লাদ ভালো লাগে না। কোনো আহ্লাদ করিনি, বৌমাকে বলেছিলাম ওর হাতের কষা মাংস রেঁধে খাওয়াতে, আর তাতেই আমাকে অনেক কথা শোনায়। স্যারের কথাগুলো শুনে নিলয় নিজেই নীরবে কেঁদে দিল। মানুষ বড়ই বিচিত্র, তার উপর মানুষের চরিত্রগুলো হয়ে থাকে আরও বেশি ভয়ঙ্কর। নিলয়ের এখন ইচ্ছে করছে স্যারের ছেলেকে যে খুন করতে, কিন্তু কতজনকে এমন করে মারবে সে? এমন ঘটনা তো এই বর্তমান সমাজে অহরহ ঘটেই চলেছে। হঠাৎ করে নিলয়ের তার আব্বুর কথা মনে পড়ল। আব্বুই নিলয়কে ভালোবাসতো খুব বেশি, কিন্তু সে ভালোবাসা নিয়ে বেশি দিন থাকা আর হলো কই? সৎমা নামক এক মহিলার হাতে তিনি ওর বাবা খুন হয়। পুরনো কিছু কথা মনে পড়তেই ডুকরে কেঁদে উঠল নিলয়। ক্লাস শেষ করে বাইরে আসলো রকি আর নিলয়। একসাথেই দুজনে বসে আছে ক্যাম্পাসের মধ্যে, ঘাসের উপর বসলো ওরা। তখনই নেহা আসলো নিলয়ের কাছে। নিলয়ের দিকে কিছুটা প্রফুল্লতার দৃষ্টিতে তাকিয়ে বলল, নিলয়, তোমাকে আমি ভালোবাসি। কি? রকি, তুমি এখান থেকে যাও, নিলয়ের সাথে কথা আছে। রকি উঠে চলে যায়। নিলয়, শুনতে পাওনি কি বললাম? হুম। তোমাকে ভালোবাসি। হাসছো কেন? এমনি। তা কেন ভালোবাসো? আমি তো একটা বেয়াদব খ্যাত একটা ছেলে। আগে ছিল, এখন নেই। আর কেন ভালোবাসি জানি না, তবে মনে হয় তোমাকে আমার চাই। আর ভালোবাসা, বেয়াদব, খ্যাত এসব দেখিয়ে হয় নাকি? নিলয় কিছু না বলে সেখান থেকে চলে আসে নেহার কাছ থেকে। নিলয়ের রাগে কেমন যেন সব বিরক্ত লাগছে। ওর মনে হচ্ছে নেহার কাছে দুইটা থাপ্পড় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা আর নিলয় করলো না। বাইরে বের হলো ও, হাঁটছে তার মতো করে। কিছু দূর আসার পর নিলয় দেখে কেউ একজন কালো বড় কোট পরে তাকে ফলো করছে। ব্যাপারটা কেমন যেন রহস্যজনক, কিন্তু নিলয় সে ব্যাপারে কিছু না ভেবেই চলে যায় সেখান থেকে। পরের দিন যথাসময়ে ও ভার্সিটিতে আসার জন্য বের হলো। কিছু দূর আসার পর বুঝতে পারে কালকে সেই রহস্যময় ব্যক্তি নিলয়কে ফলো করছে। নিলয় যতবার পিছনের দিকে তাকিয়েছে, লোকটা অন্যদিকে চলে যাচ্ছে। ভার্সিটিতে আসেও। ভার্সিটিতে আসার সামনের রাস্তায় লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় আবারও লোকটার দিকে তাকালো। লোকটার দিকে তাকাতেই সে হনহন করে হেঁটে চলে যাওয়া শুরু করলো। নিলয় কিছু না ভেবেই ভার্সিটিতে প্রবেশ করলো। কিছু দূর আসতেই সামনে নেহা এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই নেহা প্রশ্ন করলো, নিলয়, বলো না তুমি কি? কেন রোজ রোজ একই প্রশ্ন? ভালোবাসি তো, তাই। এসব ঢঙের কথা বলবে না আমাকে দয়া করে। আমি ভালোবাসাতে বিশ্বাস করি না। জীবনে কয়টা চাকা খেয়েছো শুনি তো? এত তাড়াতাড়ি ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে? হাজাইরা কথা রাখো আর আমাকে প্রপোজ করো। বললাম না আমি ভালোবাসাতে বিশ্বাস করি না। তাই? কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি ভালোবাসতে বিশ্বাস করো আর ভালোবাসা পেতে চাও, আর আমি তোমাকে ভালোবাসতে বাধ্য করব। হাসছো? এটা সত্যি হতে যাচ্ছে, রেডি থাকো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নেহা চলে গেল নিলয়ের সামনে থেকে। নিলয় এসব পাত্তা না দিয়ে ক্লাসের দিকে চলে যায়। সবার শেষ বেঞ্চে এসে বসলো। কোনো দিকে না তাকিয়ে বেঞ্চে মাথা রাখলো। অচেনা লোকটার কথা ভাবছে নিলয়। নিলয়ের ব্যাগের মধ্যে হাত ঢোকালো। পিস্তলটা আছে কিনা চেক করে নিল। সেটা ওভাবেই আছে, যেভাবে রেখেছিল নিলয়। কিন্তু লোকটাকে, লোকটার জন্য কি নিলয়ের এই শহরটা ছাড়তে হবে? কিন্তু নিলয় তো ভালো হতে চাচ্ছে, তবে সে কি পারবে না? খোঁজ নিতে হবে লোকটার ব্যাপারে। নিলয়ের চিন্তা বেড়ে চলেছে। এভাবে আসার পর কোনো না কোনো ঝামেলা লেগেই আছে ওর, যেটা থেকেও বের হতে পারলেও আরেকটা চলে আসছে।
নিলয় ক্লাস করলো না। ক্লাস থেকে বেরিয়ে সোজা বাইরে চলে আসলো। ফোন বের করলো পকেট থেকে, অর্কের নাম্বারে ফোন দিল ও রিং হতে রিসিভ হলো। অর্ক, কতগুলো ছেলেকে মেসেজ কর, ঢাকাতে নিয়ে আয় তাদের। হয়তো একটা লোককে মার্ডার করতে হবে, তোরা করে দিস, কিন্তু শহরের একটা লোকও যেন জানতে না পারে কাজটা আমার কথাই হয়েছে। ছদ্মবেশ হয়ে মারবি। ঠিক আছে ভাই। গুড, যেন আমি লোকটার কোনো অস্তিত্ব খুঁজে না পাই। নিলয় ফোন কেটে দিল। কথা শেষ করে পিছনে ঘুরতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে। নিলয় লাফ দিয়ে উঠল। নেহা কি সব শুনে ফেললো? নেহার দিকে নিলয় কিছুটা ভয়ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় কিছুটা ভয় দূর করে প্রশ্ন করল, তুমি কখন এসেছো? কে কার অস্তিত্ব খুঁজে পাবে না শুনি? মানে মানে আমি ওইটুকু শুনেছি। ও। নিলয় আর কিছু বলল না, তাড়াতাড়ি নেহার থেকে চলে আসলো। ক্লাসে এসে বসলো। নেহাও নিলয়ের পিছন পিছন আসলো ক্লাসে। নেহা নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয় প্রথমবার ভয় পেয়েছে। প্রথম আলো পত্রিকায় একটা লেখা প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা, ঢাকা ভার্সিটির অদূরে চিপাগড়ির মধ্যে একজন মুখোশ পরিহিত লোকের লাশ পাওয়া গেছে। গ্যাং মার্ডার সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কে বা কারা করেছে তার কোনো হদিশ নেই, আর না কোনো প্রমাণ রেখেছে। যিনি খুন হয়েছে তার পরিচয় এখনও জানা যায়নি। নিলয় পত্রিকাটা পড়ে, কাগজটা মুড়িয়ে রাস্তার ডাস্টবিনে ফেলে দিল। অর্ক, সিয়াম আর মাসুম কখন যে কাজটা করলো নিলয় তার কিছুই জানে না। ছেলেগুলো একটু বেশিই কাজের। নিলয়ের এজন্য ওদেরকে খুব বেশি ভালো লাগে। ছেলেগুলোকে যেভাবে বলা হয় ঠিক সেভাবেই কাজ করে। গত রাতে সেই লোকটাকে মার্ডার করা হয়েছে, তবে নিলয়ের কেমন যেন অনুশোচনা হচ্ছে মনের মধ্যে। নিলয়ের কথা মতো মার্ডার হয়েছে। নিলয় আবারও সেই কাজে জড়িয়ে যাচ্ছে, কিন্তু নিলয় তো ভালো হতে চাচ্ছে। কথায় আছে, মানুষ যা চায় তা পায় না। নিলয় একা একা শহীদ মিনারের সিঁড়িতে বসে কথাগুলো ভাবছে। হঠাৎ করে নেহা সেখানে আসলো। নিলয় শুনতে পেল, এই যে নিলয় সাহেব, আপনার ফোন নাম্বারটা দেন তো। মানে নাম্বার কেন? বাড়ি নাম্বার না দিলে কথা বলবো কিভাবে তোমার সাথে? তোমাকে তো ভালোবাসি আমি। ভালো। নিলয় কথাটি বলে তখনই উঠতে যাবে, তখনই নেহা নিলয়ের হাত ধরল। টান দিয়ে নিলয়কে পাশে বসালো সে। নিলয় অবাক হয়ে তাকাই নেহার দিকে। নেহা একটু রাগী গলায় বলল, আচ্ছা, তুমি এমন গোমরা মুখ কেন? কখনো ভালো করে কথা বলনি কেন? কি হয়েছে তোমার? এমন কেন তুমি? হাত ছাড়ো। আগে বলো, তোমার সমস্যাটা কোথায়? তুমি সবাইকে এমন এড়িয়ে চলো কেন? কি প্রবলেম কি? প্রবলেম হলো আমি মেয়েদের সহ্য করতে পারি না। তার মানে ছ্যাঁকা খাইছো? ওকে, ব্যাপার না, আমি তো আছি তোমাকে ভালোবাসার জন্য। সব ঠিক করে দেব। চুপ, আমি মেয়েদের সহ্য করতে পারলাম না আর ছ্যাঁকা খাইছি, তাই না? যে আমার কাছ থেকে। তাহলে বলো, তুমি এমন কেন? আর কেন সহ্য করতে পারো না? কাহিনীটা সব খুলে বলো আমাকে এক্ষুনি। নিলয় আর কিছু না বলে ওর হাতটা ছাড়িয়ে নিল নেহার থেকে। তারপর সেখান থেকে চলে আসে খুব দ্রুত, কারণ আর একটু সময় থাকলে হয়তো নিলয় রাগটা কন্ট্রোল করতে পারতো না, তখন খারাপ কিছু হয়ে যেত। ক্লাসে এসে সেই বেঞ্চটাতে চুপচাপ বসলো নিলয়। একটু পরেই স্যার আসলো। স্যার এসে স্যারের মতো পড়ানো শুরু করে, কিন্তু সেদিকে আজ নিলয়ের মন নেই। পড়ার প্রতি মনটা নেহারও নেই। মেয়েটা সেই তখন থেকেই তাকিয়ে আছে নিলয়ের দিকে, যা নিলয়ের কাছে যথেষ্ট বিরক্তিকর লাগছে। স্যার নিলয়ের দিকে তাকাই, অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে নিলয় প্রশ্ন করলো, কি ব্যাপার নিলয়, এমন করে বসে আছো কেন? না মানে কিছু না স্যার। কি হয়েছে বলো? কিছু না স্যার, আব্বুর কথা মনে পড়ে গেল তাই তো। ও। স্যার নিলয়ের কাছে আসলো। নিলয়ের দিকে তাকিয়ে রইলেন কিছু সময়। তিনি কোনো কথা না বলে সামনের দিকে চলে গেলেন। সামনে যে আবারও উদ্ভট প্রশ্ন শুরু করলো, আচ্ছা বলো তো, মানুষ সুখটাকে নিজের জীবনে পেলে সেটা ছাড়তে চায় না, আবার দুঃখ আসলে আমরা সেখান থেকে বের হওয়ার যুদ্ধে লিপ্ত হই। এটা কেন করি? সুখ কেন চাই আমরা বারবার? দুঃখটাকে কেন চাই না? সুখ দুঃখ তো একে অপরের সাথে জড়িত, তাহলে কেন এমন করি আমরা? স্যারের প্রশ্ন শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কারো কিছু বলার আগে আজ প্রথমেই নিলয় বসা থেকে উঠল।
একটা জোরে শ্বাস দিয়ে স্মার্টলি বলা শুরু করলো। স্যার, মানুষ হলো এমনই একটি জীব যেটা নিজের ভালোটাকে বুঝতে পারে। মানে আমরা যে মনে করি নিজে ভালো তো সব ভালো, আর নিজেকে ভালো রাখার মধ্যে রাখতে চেয়ে আমরা এমন এক পর্যায়ে পৌঁছাই, মানে একটু সুখের জন্য আমরা অনেক কিছুই করতে হয়, যার কারণে দুঃখটাকে আমাদের কাছে আসে না। সুখ দুঃখের মাঝে আমাদের জীবন, কিন্তু আমরা সুখটাকে বেশি ভালোবেসে ফেলি, তাকে আগলে রাখতে চাই, তখনই ভুলে যাই দুঃখটাকে, তুচ্ছ মনে করি। তাই দেখবেন অনেকে বলে এখন অনেক সুখে আছিস, দুঃখ আর আসবে না জীবনে। মূলত ভুলটা সেখানেই, সুখের পরে দুঃখ আসবে। সুখের সময় যেটা আগলে রাখার জন্য আমরা কাজ করি, দুঃখটাকে তাড়ানোর জন্য সেই কাজটাই করি। আমরা যদি মনে করি সুখের পরে দুঃখ আসবে, আবার দুঃখের পরে সুখ আসবে, তাহলে আমাদের জীবন খারাপ সময় থাকবে না। আর আমরা দুঃখটাকে বরণ করি না, তাড়ানোর কাজে লিপ্ত হয়ে থাকি, ফলে সেটা আমাদের জীবনে জড়ে যেতে থাকে। ঠিকই বলেছো তুমি। ক্লাস শেষ করে বাইরে আসলো সবাই। নিলয় পকেটে হাত গুজে একা হেঁটে যাচ্ছে। তখনই নেহা নিলয়ের পাশে এসে হাঁটতে লাগলো। নিলয় একবার তাকালো। নেহা প্রশ্ন করলো, তুমি কোন কলেজে পড়তা এর আগে? কেন? তুমি এত সুন্দর করে কথা বলো। অবশ্য সেই কলেজটা উন্নতই ছিল, কিন্তু চলে আসলে কেন? কি হয়েছিল? কিছু না। আর সুন্দর করে কথা বলার জন্য কলেজ, স্কুল বা ভার্সিটি সুন্দর হওয়া লাগে না, দরকার সুন্দর একটা মন। বুঝেছি, ওই কলেজের কোনো একটা মেয়েকে ভালোবাসতাম, সেই চাকা দিয়েছে, ফলে কলেজ ছেড়ে এখানে চলে এসেছো, তাই না? থাপ্পড় চেন? আগে কত খেয়েছি গালি, কিন্তু থাপ্পড়টা মারবে কেন? আমি দেব, খাবা? সবসময় প্রেম, ছ্যাঁকা, ভালোবাসা এসব কি? তো আমার ভালোবাসা গ্রহণ করো না কেন? আর থাপ্পড় দাও না প্লিজ, খাবো। নিলয় আর কিছু না বলে তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে। নিলয় অন্য সময় হলে থাপ্পড় না, এতদিনে খুন করে ফেলত, কিন্তু এখন নিলয় তা করবে না। নিলয়ের মাথায় এখন একটাই চিন্তা, অন্ধকার জগৎ থেকে আস্তে আস্তে বের হতে হবে, যেখানে থাকবে শুধুই ভালো মানুষের সংস্পর্শ, থাকবে না মাস্তানি, থাকবে না রক্তের খেলা। নিলয় নিজেকে পরিবর্তন করবেই, আর সে কারণেই নিজের শহর ছেড়ে চলে এসেছে নতুন শহরে। নিলয় পরের দিন ভার্সিটিতে আসে। রকি আর মাহি এসে পাশে বসলো। তিনজনে বসে বাদাম খাচ্ছে। পাশ দিয়ে নেহা হেঁটে যায়, কিন্তু নিলয়ের দিকে তাকায় না। নিলয় কিছুটা অবাক হয়, কারণ এতদিনে যতবার দেখা হয়েছে নিলয়ের সাথে নেহা কিছু দূর যেয়ে আবার ফিরে আসে নিলয়ের কাছে, কোনো কিছু না বলে পাশে যেয়ে বসে। রকি মাহির দিকে তাকায়। মাহিকে রকি বলে, চল মাহি, এখানে এখন আমাদের কাজ নেই, পরে নিলয়ের সাথে কথা হবে। ঠিক আছে, চলো। রকি আর মাহি চলে যায় সেখান থেকে। নেহা সামনের দিকে তাকিয়ে বসে আছে। নিলয় তাকালো নেহার দিকে। নেহা চুপচাপ হয়ে আছে, নিলয়ের দিকে তাকাচ্ছে না। অন্যদিন হলে নেহা নিজ থেকেই কথা বলতো নিলয়ের সাথে, অথচ আজ ওর কি হলো কে জানে। নিলয় নিজেই প্রশ্ন করলো, আজ কিছু বলছো না যে? নেহা নিলয়ের কথা পাত্তা দিল না, তাকালো না একবারও। নিলয় আবারও প্রশ্ন করতে যাবে তার আগে নেহা নিলয়ের দিকে রাগি চোখে তাকালো। নিলয় সাথে সাথে বলল, কি করলাম আমি? এভাবে তাকাচ্ছ কেন? নেহা কিছু না বলেই সে নিলয়ের সামনে থেকে চলে গেল। একবারও নেহা পিছনে তাকালো না। নিলয় হাবার মতো চেয়ে আছে নেহা চলে যাওয়ার দিকে। মনে মনে ভাবছে কি করেছে ও, কিন্তু আজ তো নিলয় কিছুই করেনি, না ধাক্কা দিয়েছে আর না কাগজ ছুঁড়ে মেরেছে নেহাকে। তাহলে নেহা এমন করছে কেন? এমন করলেও বা নিলয়ের কি? নিলয় আর কিছু ভাবে না, সে ক্লাসে চলে আসলো। নিজের জায়গাতে যেয়ে বসেও। আজকে নিলয় কোনো দিক তাকাচ্ছে না, নেহার দিকে তাকালো। নেহা মাথা নিচু করে বসে আছে। অন্যদিন হলে নেহা নিজেই নিলয়ের দিকে তাকাতো, কিন্তু আজ কি হয়েছে ওর? পুরো ক্লাস নেহা চুপচাপ বসে থাকে। সারাটা ক্লাসে সে এভাবেই থাকে, একবারও তাকায়নি আশেপাশে। নিলয় মনে মনে অনেক কিছুই ভাবছে। নিজেই নিজেকে প্রশ্ন করে নিলয়, তবে কি সে জেনে গেল আমি কে? কিন্তু কিভাবে জানবে? নেহাকে তো আমি কোনো কিছুই বলিনি আমার ব্যাপারে, তাহলে সে কেন এমন করছে? নিলয় ব্যাগে হাত ঢোকালো। ব্যাগে হাত দিয়ে দেখলো পিস্তলটা ঠিক আছে নাকি। সবই তো ঠিক আছে,
কিন্তু নেহা কেন নিলয়ের সাথে কথা বলছে না, তাকাচ্ছেও না। ব্যাপারটা ভীষণ রকম ভাবাচ্ছে নিলয়কে। নিলয় সরাসরি প্রশ্ন করতেও পারছে না নেহাকে। আজ 3 দিন হলো নেহা কথা বলে না নিলয়ের সাথে। 3 দিন নিলয় নেহার আশেপাশে ঘুরঘুর করলেও নেহা তাকে একবারও পাত্তা দেয়নি। নিলয়ের দিকে একবারও তাকায়নি সে। নিলয় চুপচাপ ভাবতে থাকে, যাক ভালো হলো, আমাকে চালানোর বা প্রশ্ন করার মতো কেউ নেই। নিলয় ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গাতে এসে বসলো। রকি আর মাহিকে কোথাও খুঁজে পাচ্ছে না নিলয়। আশেপাশে তাকালো নিলয়। এমন সময় নেহা আসলো নিলয়ের কাছে। নেহাকে দেখে নিলয় প্রশ্ন করলো, আরে তুমি তো কি মনে করে আবার? নেহা নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। কি ব্যাপার, চুপ কেন? নেহা কোনো জবাব দিল না। নিলয় স্থির হয়ে তাকিয়ে থাকে নেহার মুখের দিকে। নেহা এদিক সেদিক তাকালো। নিলয়ের দিকে গম্ভীর মুখে তাকালো। নেহা মুখে যতটা সম্ভব রাগ এনে বলল, কে তুমি? নিলয় প্রশ্নটা শুনে চমকে উঠল, কারণ আজকে নেহার মুখ থেকে কে তুমি প্রশ্নটা বেশ অন্যরকম লাগছে। নিলয় কিছু বলতেও পারছে না, সে চুপচাপ বসে আছে। নেহা সব সময় একই রকম প্রশ্ন করে নিলয়কে, কিন্তু আজকেরটা অন্যরকম মনে হলো। আমি কিছু জিজ্ঞেস করেছি, কে তুমি? আরে কে মানে? আর এসব প্রশ্নের কোনো উত্তর থাকে নাকি? নেহা নিলয়ের পাশে বসলো। নিলয়ের কথা কোনো পাত্তা দিল না নেহা। নেহা কোনো ভ্রুক্ষেপ না করে আবারও প্রশ্ন করলো, তোমার পরিচয় কি? বাসা কোথায় তোমার? নেহা এসব কি বলছো? আর আমাকে কেন এসব বলছো তুমি? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তাই নাকি? তাহলে এটা কেন তোমার ব্যাগে থাকে? কথাটা শেষ করে নেহা তার হাত পিছন থেকে সামনে আনলো। নিলয় নেহার হাতের দিকে তাকালো। নিলয় নেহার হাতে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়, কারণ নেহার হাতে একটা পিস্তল, আর পিস্তলটি নিলয়ের বেশ চেনা। পিস্তলটি নিলয়েরই। নিলয় অবাক হয়ে প্রশ্ন করলো, দাও এটা, এটা তোমার কাছে কেন? তুমি কোথায় পেলে? নেহা কোনো কথা বলল না, কিন্তু নিলয় আর এক মুহূর্তও দেরি করে না। ছো মেরে নিলয় নেহার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। কেউ দেখার আগেই তাড়াতাড়ি পিস্তলটা কোমরে গুজে নিল নিলয়। তবে প্রশ্ন একটাই, নেহা পিস্তলটি কোথায় পেল? তোমরা ব্যাগে এটা কেন? নিলয় কিছু বলল না। কি হলো বলো, আমাকে বলতেই হবে। ক্লাসে যাও। বললাম না, আমাকে বলো, এটা কেন তোমার ব্যাগে? কে তুমি সেটা বলো। কেন তুমি এখানে? সব বলো আমায়। নেহা ক্লাসে যাও। যা যা বলছি তার অ্যান্সার দাও, না হলে কি? বুঝতে পারছো না? নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা আরও রাগী মুখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। নিলয়ের ইচ্ছে করছে এখনই সবার সামনে নেহাকে মেরে ফেলতে, কিন্তু না, নিলয় কিছুটা শান্ত হয়। নেহা প্রশ্ন করে, কি হলো কি? আসলে পিস্তল থাকে আমার নিজেকে বাঁচানোর জন্য। মানে কেন? মানে আমি মাস্তান, যে শহরে থাকতাম সেই শহরের টপ মাস্তান আমি, তাই। কেন? আমি না তোমার কথা বুঝতে পারছি না। আরে কেন মানে, মাস্তানি করি তাই মাস্তান। কেন মাস্তানি করো? তোমার ফ্যামিলিতে সবাই মাস্তানি নাকি? ফ্যামিলি? হাসছো কেন বলো? কেউ নেই আমার। মানে তাহলে মাস্তানি করো কেন? বোকার মতো প্রশ্ন করছো কেন? বলো। পরিস্থিতির শিকার। কি হয়েছিল? নিলয় আবারও বসলো সেই আগের জায়গাতে। নেহা দাঁড়িয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় একটু চুপ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। নেহার দিকে তাকালো। নেহা উত্তর শোনা দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় পুরোটা স্মৃতির মাঝে হারিয়ে যেতে থাকে। বেশ কিছু সময় চুপ থেকে নিলয় বলা শুরু করে, সবার পরিবারের মতো আমার পরিবার সুখ ছিল, ছিল অনেক কিছুই। যখন আমার 14 বছর বয়স তখন আমার মা মারা যায়। সেদিন বুঝেছিলাম মা জিনিসটা আসলে কি। আব্বু মাকে খুব ভালোবাসতো, আব্বু খুব ভেঙে পড়ছিল। কিন্তু আমি যখন কলেজে উঠলাম, অর্থাৎ আমার আব্বু আমার নিজের মা মারা যাওয়ার 3 বছর পর আবারও একটা বিয়ে করলেন। বাবা ভেবেছিলেন আমি একা থাকবো, মায়ের আদর হারাবো, তাই তিনি বিয়ে করেন। সৎ মা আমার মায়ের অভাব পূরণ করবে বলে তাই বাবা উনাকে বিয়ে করেন। কিন্তু সেরকম কিছুই হয়নি। আসলে সৎ মা আপন কখনই হয় না। তিনি ছিলেন একজন লোভী মহিলা। একদিন কলেজ থেকে ফিরে দেখি সৎ মা আব্বুর বেডরুমে একটু অন্য লোকের সঙ্গে শুয়ে আছে।
ওনাদের কারো গায়ে কোনো কাপড় ছিল না। এইসব দেখার পর নিজেকে কেমন যেন অসহায় লাগছিল। ওনারা আমাকে দেখে ফেলে। সৎমা আমার কাছে এসে অনেক কথা শুনে, এটাও বলে যে আমি যেন বাবাকে কোনো কিছু না বলি। কিছু বলতে গেলে মা আমাকে মারত। সময় একদিন কলেজ থেকে ফিরে দেখি সেদিনের লোকটা মায়ের রুম থেকে বেরিয়ে আসছে। তারপর মাও বেরিয়ে আসছে। আমি সেদিন যে প্রশ্ন করি, কি ব্যাপার মা, লোকটাকে? কেন? তোমার রুমে প্রতিদিন তিনি কি করে? মানে তোকে বলতে হবে কেন? আর তুই জানতে চাচ্ছিস কেন? আমি আব্বুকে সব বলে দেব। কুত্তার বাচ্চা, তুই যদি তোর বাপকে কিছু বলিস সেদিন তোর বাপ সহ তোকে খুন করব। যা নিজের কাজ কর, আর ভুলেও তোর বাবাকে কিছু বলবি না। যদি বলেছিস তাহলে বিষ দিয়ে তোর বাবাকে মেরে ফেলবো, তারপর তোকেও মেরে ফেলবো। মনে রাখিস কথাটা। কথাগুলো শুনে চুপচাপ হয়ে যাই আমি। চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। মায়ের ভালোবাসা যে এমন হয় কখনো জানা ছিল না আমার। কি এমন হতো একটু ভালোবাসা দিলে? কিন্তু তিনি ভালো মহিলা বা ভালো নারী ছিলেন না। তবে একদিন আব্বুকে সব বলি, আব্বু ওই মহিলা ভালো না। কে? সৎ মা। কাউকে সম্মান দিতে শেখনি নাকি? তোমার মা হয়? মা হয়, তবে সৎ মা। কি হয়েছে? উনি তোমার বাড়িতে না থাকায় বাড়ির লোক এনে তোমার বেডরুমে। বেয়াদব ছেলে, তুমি কি বলছো এসব? সেদিন আব্বুর মুখে তাকিয়ে কান্না ভরা দৃষ্টিতে তাকিয়েছিলাম। কিছু বলার মতো সাহস হচ্ছিল না, কারণ সৎ মাকে আমার জন্য বাড়িতে আনা হয়েছিল। বাবা তাকে ভালোবেসে ফেলেন, অথচ ওনার খারাপ দিকটা বাবা দেখে নিন। ওনাকে বলি, বিশ্বাস না করলে তুমি একদিন দেখে নিও। এতটুকুই বলে সেদিনের মতো চলে আসি আমি ওনার থেকে। এভাবে দুদিন যায়। প্রায় রাতে নতুন মা আর আব্বার মধ্যে ঝগড়া লাগতো, ঝগড়া শোনা যেত। বুঝতাম আব্বু হয়তো বুঝে গেছে ওনার স্ত্রী কেমন। একদিন রাতে ঘুমিয়ে আছি, তখনই চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। চিৎকার আসে আব্বুদের রুম থেকে। দৌড়ে সেখানে যেয়ে দেখি আমার আব্বু, সৎমা আর সেই লোকটা মিলে খুন করেছে। ছুরি দিয়ে আঘাত করছে বরাবর। আব্বু! ওইটাকেও ধর। ওনাদেরকে ধাক্কা দিয়ে আব্বুর কাছে গেলাম। আব্বুকে জড়িয়ে ধরি। আমার থেকে তাকিয়ে হাত বুলে দিয়ে বলছিলেন, বাবা নিলয়, কোনোদিনও রাগের মাথায় বসে এমন কিছু করিস না। তারপর তিনি মারা যান। তখনই আমার রাগ উঠে যায়। ওনার পেটে ছুরি ঢুকানো ছিল, সেটা দিয়ে আমি হাতে নেই। নিজেকে কন্ট্রোল করতে পারিনি। খুন করি আমি সেই লোকটা আর সৎ মাকে। তারপর থেকে আমি পাল্টে যাই। আস্তে আস্তে বড় হতে থাকি, পালিয়ে যাই সেখান থেকে। ঘটনাক্রমে জানতে পারি বাবার আগের থেকে সৎমার অনেক অ্যাফেয়ার ছিল। বাবা তাকে বিয়ে করার পরে জেনেছিলেন, কিন্তু তিনি বড্ড দেরি করে ফেলেন। বাবার টাকার হাতানোর জন্য তিনি আমার বাবাকে বিয়ে করেন। বিয়ের পরে অ্যাফেয়ার চালিয়ে যান, যার জন্য আমার বাবাকে মরতে হয়েছে। এরপর আমার একটা গ্যাং হয়। যশোরের সবাই আমাকে এক নেমে চেনে। আমাকে সবাই ভয় পায়। হয়ে উঠি মাস্তান, সারা এলাকায় মাস্তানি করে বেড়াতাম। কিন্তু আব্বুর কথাটা বারবার মনে পড়তো। তাই এখানে ভালো হওয়ার জন্য এসেছি, নতুন করে জীবন শুরু করতে এসেছি। নিলয় কথাগুলো বলা শেষ করে নেহার দিকে তাকালো। নেহা নিলয়ের দিকে কিছু সময় তাকিয়েছিল। পিছনে ঘুরে দেখে রকি আর মাহিও দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কেউ কোনো কথা বলে না। সেখান থেকে চলে যায়। নিলয় অবাক হয়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নেহা এভাবে কিছু না বলে চলে গেল কেন? পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। আজ সবার থেকে দেরি করে এসেছে। নিলয় জায়গাতে যেয়ে বসলো। সামনের বেঞ্চের দিকে তাকিয়ে দেখে নেহা ওর দিকে তাকাচ্ছে বারবার। তবে সেই তাকানোর মাঝে আছে একটা ক্ষোভ, একটা রাগ। কিন্তু কেন সেভাবে তাকাচ্ছে? নিলয় তো নেহার কোনো ক্ষতি করেনি। স্যার রুমে এসে সোজা নিলয়ের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, নিলয়, তুমি বলো তো, মানুষ কেন স্বার্থপর হয়? যেখানে বলা হয়ে থাকে মানুষ মানুষের জন্য। স্যার, মানুষ স্বার্থপর শেখে পরিস্থিতির মধ্যে পড়ে। যদি কারোর সাথে খারাপ কিছু হয় তখন সে স্বার্থপর হয়ে যায়। তাহলে মা বাবা কেন স্বার্থপর হয় না? স্যার, মা বাবা হলো পৃথিবীর সবচাইতে অমূল্য সম্পদ। যার এই দুটো নেই সে মোটেও ধনী না। আর মা বাবা মোটেও স্বার্থপর হয় না, কারণ তাদের মনে সন্তানের জন্য সবসময় পবিত্রতা ভর থাকে। সন্তান যতই বড় ভুল করুক না কেন, মা বাবার কাছে সে কিছুই করেনি। এটাই হলো ভালোবাসা স্যার, এটাই হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। কিন্তু স্যার, কেন আপনি এরকম প্রশ্ন করেন আমায়? আসলে আমার ছেলেটা আবার ফিরে এসেছে তো তাই। কিছু না বলে মুচকি হেসে বসে পড়ল নিলয়। সামনে তাকিয়ে দেখে নেহা নেই সেখানে। কিন্তু কই গেল সে? সারা ক্লাসে নেহার কোনো খোঁজ নেই। ক্লাস শেষ করে বাইরে বের হলো নিলয়। রকিও নেই ওর আশেপাশে। নিলয় কেমন যেন একটু ভয় পেতে থাকে।
ওর কেন জানি না আজ মনে হচ্ছে এই কলেজে আসা তার আজ শেষ দিন, হয়তো আর আসতে পারবে না। চারিদিক ভালো করে দেখে নিল একবার। ক্যাম্পাস থেকে বের হবার আগেই সব দিকে চোখটা বুলিয়ে নিল নিলয়। ক্যাম্পাস থেকে বের হলো ও। ভার্সিটির গেটের সামনে আসতেই নিলয় অবাক হলো। সামনে দেখে নেহা সহ কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, আর নেহার গায়েও পুলিশের পোশাক। নিলয় একটু ভয় নিয়ে বলল, নেহা তুমি? অবাক হচ্ছ? এটা নাও। নেহা হাত বাড়িয়ে কিছু একটা দিল। নিলয় সেই জিনিসটার দিকে তাকিয়ে আছে অপলক হয়ে। নিলয়ের পরিচিত সেই পিস্তলটি, যা নিলয়ের ব্যাগেই থাকতো। কিন্তু নেহা এটা পেল কোথায়? তাহলে কি নিলয়ের কাছে কি অন্য একটা পিস্তল? নেহা একটু মুচকি হাসল। নিলয়ের দিকে হাসি মুখে বলল, চুপ করো। আমি কিছু বুঝতে পারছি না। খুব খুঁজেছি তোমায়, তুমি খুব নিখুঁত মাস্তান ও খুনি। বহু জায়গায় তোমায় খুঁজেছি, শেষে তোমাকে এখানে পেলাম। কিভাবে তোমাকে এখানে পেলাম জানো? সেটা একটু পরেই বলছি, আগে শোনো। তোমার মনে আছে টিচারেরা সেই দিন তোমার ভাইকে বলে রেখেছিল? সেদিন অনেক বেশি সন্দেহ হয়। যদিও তোমার কাছে একজন লোক আমাকে অনেক আগেই জানিয়েছিল তুমি এখানে। সে কে শুনতে চাও তার নাম? না না, শোনার দরকার নেই, নিজেই দেখে নাও। আচ্ছা পরে, তার আগে তোমার নতুন করে ইন্ট্রো করাচ্ছি। আগে গল্পটা শোনো। তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চেয়েছিলাম শুরু থেকে। এটা ছিল মাইন্ড গেমের অংশ, কিন্তু প্রেমে তুমি পড়োনি। তবে রোজ দেখতাম তুমি তোমার ব্যাগের কাছ থেকে নোট দেয় না, সন্দেহটা বাড়ে। আর তোমার পরিচয়হীন স্বভাবে খোঁজ নিয়ে জানতে পারি তুমি সেই মাস্তান নিলয়। আর বড় কথা হলো, সেদিন তোমায় শুনেছিলাম ফোনে কথা বলাটা, শুনে নিয়েছিলাম কাউকে খুন করবে। আর যাকে খুন করেছিলে সে হলো আমাদের ডিপার্টমেন্টেরই একজন পুলিশ। তোমার উপর নজরদারি রাখতেই আমি ওকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকেও মেরে দিলে। এবার আসি, কে তোমার নামে আমাকে খবর দিয়েছিল? নেহা ইশারা করতেই একটা ছেলে বেরিয়ে আসলো পুলিশদের পিছন থেকে। মাথায় কালো হুড তোলা, লম্বা টুপিওয়ালা ড্রেস। নিলয়ের সামনে এসেই টুপি তুলল। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে। সে হলো অর্ক, নিলয়ের খুব কাছের বিশ্বস্ত লোক। নিলয় অবাক হয়ে বলল, তুই? বাহ বাহ বাহ, ভালো মতো প্ল্যান ছিল তোদের। তবে নেহা, আমাকে আগে কেন ধরনি? কেন আমার পুরনো কথাগুলো শোনার পর ধরলে? আর আমি তো ভালো হতে চেয়েছি। স্বীকারোক্তির দরকার ছিল। আমাকে নিয়ে ভালোবাসার নাটক করলা। প্রমাণ হয়ে গেল মেয়েরা আসলে নিকৃষ্ট। নিলয় কথাটা শেষ করে নেহার হাতে থাকা পিস্তলটা কেড়ে নিল। পিস্তলটি নেহার। সোজা কপাল বরাবর ধরে সেই ট্রিগার টানতে যাবে, তখনই নিলয়ের পায়ে গুলি করে পিছন থেকে কেউ একজন। নিলয় পিছনে ঘুরে তাকালো। পিছনে 7 জন পুলিশের মধ্যে যে গুলি করেছে তাকে নিলয় খুব ভালো করেই চেনে, আর সে হলো রকি। নিলয় কিছু বলতেই যাবে, তখনই রকি আরও একটা গুলি করে নিলয়ের হাতে। নিলয় ছিটকে পড়ে যায় কিছুটা দূরে। মাথাটা গাড়ির সাথে যেয়ে ধাক্কা খেলো, সাথে সাথেই ওর জ্ঞান হারায়। নিলয় চোখ মেলে তাকালো। চারপাশে অন্ধকার, মাথার উপর একটা হলুদ বাল্ব জ্বালানো। বুঝে যায় রাত হয়ে গেছে। হাতে পায়ে ব্যান্ডেজ করা, চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে নিলয়কে। ও এখন থানার মধ্যে আছে। নিলয় সামনে তাকায়। নেহা কারাগারের বাইরে দাঁড়িয়ে আছে। নেহা বলল, তো মিস্টার নিলয় খুব সমাজের হয়ে লেকচার দেন তাই না? খুব বুদ্ধিমান ছিলেন তাই না? কিন্তু এখন আর সেই সব দিয়ে কাজ নেই। আপনার ফাঁসির ব্যবস্থা করছি। এখনো সময় আছে নেহা, আমাকে এখানেই মেরে ফেলো। কসম করে বলছি, আমাকে এরপর আর মারার সুযোগও পাবে না তুমি। তাই নাকি? কে বাঁচাবে তোমায়? আগে নিজেরটা ভাবো। নেহা আর কিছু বলল না। সেখান থেকে চলে যায় ও। নিলয় হাসতে হাসতে বলল, হায় রে মানুষ, ভালো হওয়ার সুযোগটুকু দিলি না। আর তোকে তো বিশ্বাস করে আমার নিজের মুখে সব বলেছি, তারপরে তুই এমনটা করলি। আসলে বিশ্বাস নিয়ে খেলাটা তোর মতো মেয়েদের কাছে একটা মজার ব্যাপার। আমাকে বলে দিতে পারতি, আমি নিজে এসে ধরা দিতাম তোর কাছে। চেয়েছিলাম একটা ভালো মানুষ হব আগে, তারপর নিজে এসে ধরা দেব, কিন্তু আর হতে দিলি না। তবে এখানে শেষ নয়, আমি তো আবারও বের হব। এখান থেকে বের হয়ে আবারও শুরু করব মাস্তানি। প্রথমে খুন হবি তুই। আজ আমার বিশ্বাস খুন করলি তুই, সাথে আমার মনের অনুভূতিগুলোকে মারলি।
আর আমি মারব তোকে। হবে তোর দেহ খুন, রেডি থাকিস। নিলয় একটু জোরে হেসে উঠল। হাসিটা কোনো সাধারণ কিছু না, হাসিটা ছিল এক পৈশাচিক হাসি। পড়ন্ত বিকেলে ছাদের কর্নারে দাঁড়িয়ে অস্তি যাওয়া সূর্যের দিকে অপলক তাকিয়ে আছে নিলয়। এই সূর্যের রশ্মি খুব একটা চোখে পড়ছে না ওর, কারণ এটা গোধূলি লগ্ন, তাই নিথর দাঁড়িয়ে সেটা দেখছেও। মাঝে মাঝে মৃদু বাতাস বইছে, যার ফলে কিছু পুরনো স্মৃতি মনের কোণে উকি দিয়ে উঠছে, যা নিলয় চায় না সেগুলো মনে করতে। কিন্তু মানুষের মন যেমন নরম তেমনই লাগামহীন, চাইলে সব বাধা স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না, বা না ভেবেও থাকা যায় না। মনে পড়ছে 1 বছর আগের কথা, মনে পড়ছে নেহার বিশ্বাস নিয়ে খেলার কথা। নিলয় তো চেয়েছিল ভালো হতে, কিন্তু নেহা সেটা আর হতে দেয়নি। চাইলেই নিলয় সেদিন তাকে মেরে ফেলতে পারত, যেদিন জেল থেকে বের হয়েছিল সেদিন মারতে পারত। চাইলে সবার সামনে নিলয় মাস্তানি দেখাতে পারত, তবে নিলয় সেটা করেনি। নিলয় ছাদে দাঁড়িয়ে 1 বছর আগে সব কিছু মনে করার চেষ্টা করলো। 1 বছর আগে পুলিশ হেফাজতে আছে নিলয়। গতকাল আদালত থেকে নেহার দেওয়া জবানবন্দি ও লিখিত প্রমাণের উপর ভিত্তি করে নিলয়কে 7 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে। গতকাল থেকেই টর্চার শুরু করেছে পুলিশ, কিন্তু যার মনের মাঝে দাবানল চলছে তার কাছে শারীরিক অত্যাচার কিছুই নয়। নিলয় জানে তাকে এখান থেকে বের হতেই হবে যে কোনোভাবে। নিলয়ের বিরুদ্ধে সবটা প্রমাণ এখনও পুলিশ জোগাড় করতে পারেনি, আর পারবেই বা কীভাবে? নিলয় যা করেছে সবাই জানে, কিন্তু কেউ নিজের চোখে কিছুই দেখেনি। বাকি রইল অর্কের বিষয়। অর্ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নিলয়ের লোকই তুলে নিয়ে গিয়েছিল, তাই আদালতের রিমান্ডের ব্যবস্থা করা হয়েছে যেন নিলয় সবটা স্বীকার করে। টর্চারের এক পর্যায়ে নেহা এসে দাঁড়ালো কারাগারের সামনে। তখনই নিলয়ের উপর টর্চার বন্ধ করে পুলিশগুলো। তারপর ওরা বাইরে চলে গেল আর নেহা ভিতরে ঢুকলো। মিস্টার নিলয়, এখন সময় আছে, সব কিছু স্বীকার করে নাও, নাহলে আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তোমার জন্য। নিলয় শুধু হাসলো, কারণ নিলয় জানে নেহাকে একবার বিশ্বাস করে আজ সে এই কারাগারে এসেছে, আর ওর কথার প্রলোভনে পড়লে সরাসরি ফাঁসির মঞ্চে উঠতে হবে ওর। নেহা নিলয়ের হাসিতে বেশ বিব্রত বোধ করল। ও বুঝতে পারছে না নিলয় কেন হাসছে, তবে রাগী মুখ নিয়ে নেহা বলল, মিস্টার নিলয়, তুমি যদি সব কিছু স্বীকার করে নাও তাহলে আমি আদালতে সুপারিশ করব তোমার সাজা যেন কম হয়। আমি চাই না তোমার মতো একজন মেধাবী ছেলের ফাঁসির দড়ি গলায় পড়ুক। সরি মিস নেহা, আমি কিছুই করিনি, তাই স্বীকার করার কোনো কিছুই নেই। নিলয় কথাটা বলে আবারও হাসলো। হাসির কারণ নিলয় জানে ও এখানে যা বলবে তার সব কিছু রেকর্ড হবে, তাই সব কিছু ভেবে চিন্তেই বলতে হবে ওর। নেহা আরও বিরক্তি নিয়ে তাকালো নিলয়ের দিকে। নেহা চাইছে নিলয় যেন সব কিছু স্বীকার করুক, কোথায় কাকে কিভাবে মার্ডার করেছে সব, কিন্তু ওর মুখ থেকে কেউ কিছুই বের করতে পারছে না। এজন্য ছোট্ট মাইন্ড গেম খেললো নেহা। দেখো, একদম চালাকি করবে না। মিস নেহা, তোমার সাথে আমার কোনো শত্রুতা থাকবে না মনে করলাম কোনো শত্রুতা নেই। তাহলে কেন আমার হাতে নিজে তুমি পিস্তল দিয়ে আমাকে এভাবে গ্রেপ্তার করলে কেন? আমি তো এখানে এসেছি লেখাপড়া শুরু করে ভালো হওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। বুঝেছি মিস্টার নিলয়, তুমি এভাবে কোনো কিছু স্বীকার করবে না। ভালোবাসা, সম্পর্ক, মনুষ্যত্ব নিয়ে তুমি যতই লেকচার দাও না কেন, তোমার মতো অমানুষেরা নিজেরা কখনো এসব কিছুর দাম দিতে পারেই না। নিলয় শুধু হাসছে, এই হাসি বিদ্রুপের হাসি। মনে মনে নিলয় ভাবছে, ভালো হতে চেয়ে যে ভুল আমি করেছি সেই ভুল আমি আর একবার করতে চাই না। এই দুনিয়াটা ভালো মানুষের জায়গা না। নেহা চলে গেল। 7 দিন রিমান্ড শেষে নিলয়কে আবারও আদালতে হাজির করানো হয়। এরই মাঝে নিলয়ের গ্যাংয়ের ছেলেদের কাছে খবর চলে গেছে পুলিশ নিলয়কে গ্রেপ্তার করেছে। আদালতে গিয়ে দেখলো মাসুমা সিয়ামেরা নিলয়ের জন্য উকিল ঠিক করেছে। নিলয়কে আদালতে হাজির করেছে নেহা। নিলয়ের পক্ষের উকিলকে দেখে নেহা আশ্চর্য হয়ে গেল। ওর মুখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পেরে আবারও নেহার প্রতি বিদ্রুপের হাসি হাসল নিলয়। আদালতের কাজ শুরু হলে পুলিশ নিলয়ের বিপক্ষে কোনো রকম সাক্ষী পেশ করতে পারেনি।
রকিকে সাক্ষী হিসেবে পেশ করলেও কাজ হয়নি, কারণ সে ছিল পুলিশ, আর পুলিশ কখনো সাক্ষী হয় না। নিলয়ের পক্ষের উকিল তখন আদালতে আর্জি করল। নিলয়ের উদ্দেশ্য প্রণোদিতভাবে ইন্সপেক্টর নেতা গ্রেফতার করেছে এবং নিলয়কে সেই পিস্তল সহ গ্রেফতার করেছে, যেটা ইন্সপেক্টর নেহাই নিলয়ের হাতে দিয়েছিল। সেটা প্রমাণ করল তিনি। আদালত নিলয়ের জামিন মঞ্জুর করে, কিন্তু পুলিশের পক্ষ থেকে নিলয়ের বিপক্ষে প্রমাণ জোগাড় করার জন্য সময় চাইল। তাই আদালত নিলয়কে পরবর্তী তারিখে পুনরায় হাজিরা দিতে বলল। আদালত থেকে বের হয়ে আবারও হাজতে যেতে হবে নিলয়ের। নেহা অবাক হচ্ছে, নিলয় কিভাবে এত মিথ্যা সাক্ষী ওর পক্ষে উকিল জোগাড় করলো। অর্ক থাকলে নিলয় আজকে বেঁচে যেতে পারতো না, কিন্তু অর্ক কেন আসলো না? পুলিশেরা অর্ককেও খুঁজছে, কিন্তু অর্ককে ওরা কোথাও পাবে না। অর্ক এখন নিলয়দের লোকের কাছেই বন্দি। নিলয় হাজতের দিকে যাচ্ছে। আদালত থেকে জামিনের কাগজ হাজতে পৌঁছলে তবেই নিলয় ছাড়া পাবে। নিলয় আদালত থেকে ফেরার সময় নেহার সাথেই ফিরছে। নিলয় মুচকি মুচকি হাসছে। নেহা একবার হাসির কারণ জানতে চেয়েছিল, কিন্তু নিলয় তা না বলে শুধুই শব্দ ছাড়া হেসেছে। নিলয় বলল, মিস নেহা, এই দুনিয়ার নিয়মকানুন আমি শিখতে চাইনি, আর কেউ আমাকে বলেও দেয়নি। এই দুনিয়া আমাকে নিজেই সবকিছু নিজের কানুন শিখিয়েছে। তুমি যে আমাকে আইনের ক্ষমতায় আমাকে গ্রেপ্তার করেছিলে, সেই আইনই তৈরি করে ক্ষমতাশীলেরা, আর ক্ষমতাশীলেরা এমন আইন কখনোই তৈরি করবে না যে আইন তাদের নিজেদেরকে বিপদে পড়বে। এখানে আইন তৈরি করা হয় ক্ষমতাশীলেরার জন্য, ক্ষমতা রক্ষা করার জন্য, আর আমার মতো মানুষরা ওদের ক্ষমতা। তার মানে এখানে আইন তৈরি করা হয় আমাদের রক্ষা করার জন্য। মিস্টার নিলয়, তুমি অনেক বুদ্ধিমান। বুদ্ধি চড়ে এবার বেঁচে গেলেও সাজা তোমাকে পেতেই হবে। সেটা না হয় পরে দেখা যাবে, তবে ধন্যবাদ তোমাকে। ভালো হতে চেয়ে যে ভুল করতে যাচ্ছিলাম আমি, সেটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি তোমাকে পেতেই হবে। নেহা আর কোনো কথা বলেনি। নিলয় হাজতে যায়। নেহা অনেক চেষ্টা করে নিলয়কে আটকে রাখার, কিন্তু সেদিন সন্ধ্যায় বের হয়ে থানা থেকে নিলয় থানা থেকে বেরিয়ে প্রথমেই দেখা করতে চলে যায় ভার্সিটি স্যারের সাথে। স্যারকে অনেক বেশি ভালোবাসে নিলয়। নিলয়, তুমি? স্যার, এই শহর ছেড়ে চলে যাওয়ার আগে একবার আপনার সাথে দেখা করতে আসলাম। নিলয়, জীবন সম্পর্কে তুমি অনেক বেশি জানো, হয়তো আমার চাইতেও অনেক বেশি। আমি তোমার ব্যাপারে সব কিছু শুনেছি। আমার বিশ্বাস তুমি ভুল কোনো কিছু করবে না। আজ তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে এমন অনেক অন্যায় হয় যার বিচার আইন করতে পারে না। এদের বিচার করতে তোমার মতো নিলয়ের দরকার হয়। লোকে তোমাকে যতই মাস্তান বলুক, আমার বিশ্বাস এই মাস্তানি একদিন তোমাকে মানুষের চাইতেও অনেক উপরে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার, তবে এখানে এসেছিলাম একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য, কিন্তু ওনারা আমাকে ভালো মানুষ হয়ে থাকতে দিল না। আবারও মাস্তানি শুরু করব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই স্যার। বলো, কি বলতে চাও? স্যার, আপনাদের ছাত্রদের পাঠক বই যাই পড়ান, কিন্তু জীবনের সম্পর্কে এমনভাবে বোঝাতে থাকবেন, তাহলে হয়তো আমার মতো আর একজন নিলয় এর জন্ম হবে না। নিলয়, আমি হয়তো আমার ছাত্রদের বোঝাতে পারবো, কিন্তু তুমি চাইলে সারা দেশকে বোঝাতে পারবে, আর আমি চাই তুমি সেটা করো। লোকে তোমাকে মাস্তান বললেও আমার জীবনের সেরা ছাত্র হয়েই আজীবন থাকবে তুমি। আর হ্যাঁ, আরেকজনকে যেন তোমার মতো নিলয় না হতে হয়, সেই কাজটা তুমি করবে, এটাই তোমার কাছে আমার আশা। স্যার, আমি মাস্তান নিলয়, আবারও ফিরে যাচ্ছি আমার আগের জীবনে। জানি না কি করব, তবে চেষ্টা করব আপনার কথা রাখার। আর একটা কথা, আমার সাথে যারা বিশ্বাস নিয়ে গেম খেলেছে তাদের শাস্তি পেতেই হবে। নিলয় কথাগুলো বলেই বিদায় নিল স্যারের কাছ থেকে। আজ থেকে আবারও মাস্তান নিলয় জীবন শুরু। তবে এই নিলয় আগে থেকেও ভয়ঙ্কর। এবার এই দেশ দেখবে নিলয়ের মাস্তানি, কারণ আজ নিলয় অন্যরকম। সমাজের কাছে এক ভয়ঙ্কর কিলার ও আতঙ্ক। নিলয় কল্পনা থেকে বাস্তবে ফিরল। চারপাশে সন্ধ্যা ছাড়িয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। সময় পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত। প্রকৃতির সাথে মানুষের মনও যেন বদলায়। নিলয় তখনই শুনতে পেল, কি মিস্টার, কি ভাবছেন এমন উদাস হয়ে? এদিকে যে রাত নেমে গেছে, প্রায় সেদিকে কি খেয়াল আছে?
ছাদের কোণাতে দাঁড়িয়ে উপরের কথাগুলো চুপ করে ভাবছিল নিলয়। ঠিক তখনই বাড়িওয়ালার মেয়ে মিমি এসে কথাটি বলল। নিলয় বিরক্তিকর ভাব নিয়ে ওর দিকে তাকালো। এই, ওভাবে তাকাবেন না মিস্টার নিলয়। আচ্ছা, আপনার নাম এত বড় কেন শুনি? আমি কিন্তু নিলয় বলে ডাকতে পারবো না, আমি ছোট্ট করে নীল বলে ডাকবো, বুঝেছেন? নিলয় কোনো কথা না বলে রাগী ভাব নিয়ে আবারও মিমির দিকে তাকালো। ঢাকা শহর ছেড়ে যেদিন থেকে এসেছে এখানে সেদিন থেকেই চালিয়ে যাচ্ছে মিমি। কোনো নোটিশ ছাড়াই হুটহাট করে চলে এসে বকবক করতেই থাকে মিমি নামের মেয়েটি, যেটা নিলয়ের মোটেও সহ্য হয় না। মিমি বুঝতে পারে নিলয় বিরক্ত হয়, কিন্তু মিমি এসব পাত্তা দেয় না। মিমি আরও বেশি করে নিলয়কে জ্বালায়। তবে এখন নিলয়ের মেয়েদের দেখলেই ওর কোমরে গোজা পিস্তলে হাত বুলিয়ে নেয় আর ভাবে এখনই গুলি করে মেরে দিবে মেয়েদেরকে। কিন্তু নিলয় রাগটা পুষে রেখেছে নেহার জন্য। সেদিন নতুন জায়গায় আসার আগেই অর্কের কাছে যায় নিলয়। অর্ক মেঝেতে শুয়েছিল, মাথা ফেটে ওর রক্ত বের হতে থাকে। নিলয় এগিয়ে যায় অর্কের কাছে। অর্ক নিলয়কে দেখে হাঁপাতে হাঁপাতে সামনে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নিলয় জোরে হেসে ওঠে। অর্ক খুব ভালো করেই জানে নিলয়ের হাসি মানে ওর জীবনের শেষ দিন। অর্ক ভয়ে ভয়ে বলে, ভাই আমাকে মাফ করে দিন, আমি কখনো আর বিশ্বাসঘাতকতা করব না, আমি ভুল স্বীকার করছি। অর্ক, তোকে কখনো আমি রাস্তার ছেলে মনে করিনি। তোর মনে আছে তুই রাস্তায় পড়েছিলি, এক টুকরো রুটির জন্য তোকে ধরে মারছিল, মনে আছে? তোর বাম হাতে একটা গরম তেলের বিশাল দাগ রয়েছিল। দোকানদার তোকে গরম তেল দিয়ে ছেঁকা দিয়েছিল। সেদিন তোকে কে বাঁচিয়েছিল বলতো? এই নীল। আমি সেদিন তোকে পেট ভরে খাইয়ে দিয়েছিলাম। আবার আমার পিছনে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিলিস আমি তোর ভাই, কখনো আমার থেকে তুই দূরে যাবি না। কেন এমন করলি তুই? আমি তো তোকে কোনোদিনও খারাপ কাজে ব্যবহার করিনি, বরং তোকে মুক্তি দিয়েছিলাম তোর মতো থাকার জন্য। অথচ তুই। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে অনেক টাকার অফার করেছিল, আমি বুঝিনি আপনি এত বেশি ভালোবাসেন না আমাকে। চুপ, শোন, আমার কাছে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। নো গেম, নো পেন, অনলি কিল। নিলয় আর দেরি করল না। পিস্তলের ট্রিগারে চাপ দিয়ে 4টে গুলি অর্কের মাথায় প্রবেশ করায়। অর্ক কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে। ওর তাজা রক্ত ফ্লোরে যেন ভেসে যেতে থাকে। সেদিন রাতেই নিলয় শহর ছেড়ে চলে আসে। নিলয়ের মনে এখন একটাই নেশা, নেহাকে মারার। তারপর মারবে নেহার পুলিশ টিমকে। এদেশে নিলয়ের গ্যাং বানিয়ে দিবে সব জায়গায়। ও হ্যালো, হাবার মতো চেয়ে আছেন কেন শুনি? হুম। আচ্ছা, প্রবলেমটা কি আমার? নীল আকাশের নিচে তুমি আর আমি সাইকেল চালিয়ে ঘুরবো, তুমি চালাবে আর আমি বসে থাকবো। কি? না না, মানে একটু রোমান্টিক হয়ে গিয়েছিলাম আর কি। এই, তোর প্রবলেম কিসের? এই ছেলে, এভাবে কথা বলছেন কেন? হুম, জানেন আমার বাসাতে কেউ আমাকে বকাই দেয় না। উফ, থাক তোর বাড়ির ছাদ, আমি গেলাম যত সব। কথাটা বলেই নিলয় চলে আসার প্রস্তুতি নেয়। মিমি তখন হেসে দিয়ে বলল, এই, আমি তোমাকে তুমি করেই বলবো, ওইসব আপনি করে বলা আমার ভালো লাগে না। যা ইচ্ছা। এই, তুমি মাস্তান নাকি? মিমির থেকে কথাটি শুনে নিলয় চমকে উঠল, কারণ নিলয় কে এখানে কেউ জানে না। নিলয় কি করে তার কোনো কিছুই এই এলাকার কেউই জানে না। কিন্তু মিমি কি করে বুঝতে পারলো কিছু? না, মিমির কিছু বোঝার কথা না। ঘুরে আবারও ওর মুখের দিকে তাকালো নিলয়। মেয়েটি দুষ্টু হাসি হেসেই চলেছে। এই মেয়ে কি বলে? আরে বললাম, মাস্তান নাকি তুমি? খালি বকা দাও, কথা বলো কিন্তু মায়াহীন ভাবে, কেমন বিদঘুটে ভাব একটা। চুপচাপ থাকো, কি সব ভাবো আমি রোজ দেখি। না না, মানে বলছি না তুমি মাস্তান হতে যাবে কেন? আসলে মুভিতে দেখেছি তারা এমন চুপচাপ থাকে আর খুন করার প্ল্যানিং করে। নিলয় মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এমনিতেই ওর অনেক রাগ হচ্ছে, কারণ প্রথমে সৎ মায়ের কারণে সে মেয়েদেরকে সহ্য করতে পারতো না। তারপর নেহার কারণে এখন মোটেও মেয়েদেরকে সে সহ্য করতে পারে না।
নিলয়ের ইচ্ছে করছে গুলি করে সবগুলোকে মেরে ফেলতে, কিন্তু নিলয় সবার আগে নেহাকে মারবে, তারপর অন্য কিছু। কিন্তু নিলয় এখানে কাউকেই বুঝতে দেবে না সে সত্যিই মাস্তান, তাহলে এখানেও খারাপ কিছু হতে পারে। নিলয়ের রাগটা একটু বেশি। নিলয়ের মিশন শেষ না হওয়া অবধি যদি মিমি সহ সবাইকে মেরে ফেলতে হয় তবে নিলয় সেটা করতেও প্রস্তুত। নিলয় আর কিছু না বলেই মিমির সামনে থেকে চলে আসলো। সন্ধ্যা নেমে গেছে বহু আগে, কিন্তু নিলয়ের মনে বয়ে চলেছে কালো রাতের এক দুঃস্বপ্ন। চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু করবে না। নেহাকে মারবে আস্তে আস্তে। সে নিলয়ের বিশ্বাস নিয়ে খেলেছে, নিলয়ও ঠিক সেভাবেই খেলবে নেহার সাথে মাইন্ড গেম। সে নিলয় ভালো হতে দেয়নি, নিলয়ও তাকে ভালো থাকতে দিবে না। নিলয় নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওদিকে মিমি নিলয়ে চলে যাওয়া দেখতে থাকে। মিমি হলো এ বাড়িওয়ালার মেয়ে, বলা যায় এটা মিমির বাড়ি। নিলয় জানতো না এখানে বাড়িওয়ালা থাকে, তাই সে ছাদের আগের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। নিলয় রোজ ছাদে উঠত আর দূরে মিমি এসে দাঁড়াতো। নিলয় মিমিকে দেখেই চলে যেত। মিমি সবসময় ব্যাপারটা খেয়াল করেছে। প্রথম মিমি কিছু না বললেও আস্তে আস্তে নিলয়ের এমন গম্ভীর স্বভাবে মজা নিতে থাকে, আর এতেই নিলয় বিরক্ত। নিলয় রুমে আসলো। কিচেনে যেয়ে একটা গরম কফি বানিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিলয় কফিতে চুমুক দিচ্ছিল, তখনই একটা ফোনে কল আসে। নিলয় ফোনটা হাতে নিতেই দেখে সিয়ামের কল। ভাই আপনি কোথায়? ভাই নেহা আজ রাতে শহরে বাইরে মিশনে যাবে, আপনি খবর দিতে বলেছেন তাই দিলাম। ওকে। নিলয় মিমিদের বাসাতে এসেছে 4 মাসের বেশি হয়ে গেছে। নিলয় এখানে থাকে তা কেউ জানে না। সে একটি গ্যাং করেছে। যখন ভালো হতে চেয়েছিল নিলয়, তখন মানুষগুলো কেমন এড়িয়ে চলতো তাকে, আর যখন গ্যাং খুললো তখন সবাই কেমন যেন কাছে চলে আসা শুরু করে। আসলে গ্যাংয়ে টাকা ছড়াতেই সবাই কেমন আপন হয়ে যায়, আর এরা এতটাই আপন হয় যে বিশ্বাস নিয়ে খেলা করে না। এরা এদিক দিয়ে ভালোই, অথচ যাকে ভালোবেসে কাছে টানতে চাওয়া হয় সেই বিশ্বাস নিয়ে খেলা করে। নিলয় চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর যখনই সে চুপ থাকে তখনই ওর মনে পড়ে সৎমায়ের আর নেহার কথা। ওর তখন মনে হয় সব কিছু তছনছ করে দিতে। নিলয় একটি গ্যাং খুলেছে, গ্যাংয়ের নাম দিয়েছে মাস্তান দ্য কিলার্স। নিলয় অপেক্ষা করছে, সে দাঁড়িয়ে আছে ওর মতো করেই। নেহার অপেক্ষাতে সে চেয়ে আছে সামনের দিকে, হাতে সিগারেট। আজ কতদিন পর নেহাকে দেখবে সে। নেহাও যে তাকে দেখবে সেটা কল্পনা করবে না নিশ্চয়ই। সেই পুরনো মুখ, পুরনো অভিনয়ের মেয়ে নেহা, পুরনো হাসি। তবে নিলয় আজ এসেছে অন্য রূপে, কারণ এখন যদি নেহা তাকে চিনে ফেলে তাহলে খেলাটাই তো হবে না। নিলয় নেহাকে নিয়ে খেলবে বিশ্বাস ও ভালোবাসা নামক মৃত্যুর গেম, যেটাতে বুঝিয়ে দেবে মানসিক যন্ত্রণা কাকে বলে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে নিলয়, গায়ে কালো কোট, মুখে কিছুটা দাড়ি, একটা গোঁফ। দূর থেকেই দেখলো নেহা পুলিশের জিপ থেকে নামলো। নেহা কালো রঙের একটা শার্ট পরা, জিন্স প্যান্টের হাঁটুতে ছেঁড়া ছেঁড়া স্টাইল। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে হাঁটুর ভিতরের অংশটা কেমন যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। নেহা গাড়ি থেকে নেমে কোনো দিকেও তাকালো না। পুলিশ ফোর্সদেরকে পজিশন মতো দাঁড়াতে বলল। নেহা সহ কয়েকজন পুলিশ একটা গলির মধ্যে ঢুকলো। গলিটা বেশ অন্ধকার। নিলয় দূরে ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। নেহাদেরকে গলির মধ্যে ঢুকতে দেখে সে এক পৈশাচিক হাসি দিল, কারণ নেহা যাকে ধরার মিশনে এসেছিল নিলয় তাকে আগেই মেরে দিয়ে ফেলে রেখে এসেছে ওই গলির মধ্যে। নিলয় জানতো এখানে নেহা কাকে ধরতে এসেছে, কারণ নেহার পিছনে নিলয়ের লোকের সবসময় নজর ছিল। নেহা এগিয়ে যায় গলির মধ্যে। একটা উঁচু জায়গাতে রক্তাক্ত একটা শরীর দেখতে পেল। তাড়াতাড়ি এগিয়ে যায় ওরা সবাই, যে দেখে একটা লাশ। যাকে তারা ধরতে এসেছে তার লাশ সেখানে বীভৎসভাবে খুন হয়ে পড়ে আছে। নেহা লাশের দিকে তাকিয়ে চলে আসবে, তখনই দেখলো লাশের পাশে কিছু একটা লেখা। ভালো মতো টর্চের আলো ফেলে দেখে সেখানে লেখা, ওয়েলকাম টু মাই নিউ গ্যাং সিটি মাস্তানি দ্য কিলার্স। নেহা চমকে ওঠে। এভাবে কেউ কখনো খুন করেনি, আর খুনের শেষে লেখাও কখনো পায়নি নেহা।
নেহা তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসলো। মনে মনে নেহা অনেক কিছুই ভাবছে, কে খুন করেছে আর কেনই বা খুন করেছে। নেহার সাথে কি খুনির আগেই শত্রুতা আছে? খুনি কিভাবে জানলো নেহা কাউকে ধরতে আসবে? তবে কি নেহা সে পুরনো শত্রু? নেহা মনে মনে অনেক কিছুই ভেবে চলেছে। কিছুক্ষণের জন্য মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দেয়। নেহা চারিদিকে একবার তাকালো, দূরে কাউকে বসে থাকতে দেখে মানে নিলয়কে দূরে বসে থাকতে দেখলো। নেহা এগিয়ে যায় সেদিকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা মাথা থেকে পা অবধি ভালো করে দেখে নিল তার। এই যে শুনুন, জি। আপনি কখন থেকে এখানে আছেন? কেন বলুন তো? এখানে একটা খুন হয়েছে, আপনি কি দেখেছেন? হুম। কে কে কে- কে খুন করেছে? তা ঠিক জানি না, তবে যাওয়ার সময় ওদের গ্যাংয়ের মধ্যে কেউ একজন নিলয়ের উপরে ডাকছিল। ব্যাস এতটুকু শুনেছি। নিলয়? জি। নাম কি আপনার? সাইকো। মানে? নিলয় এতক্ষণ কণ্ঠ পাল্টে কথা বলেছে। ওর কাছে ভয়েস চেঞ্জার একটা উন্নত মানের ডিভাইস আছে, যা মাথার পিছনে চিপ আকারে আছে। নিলয় যা বলবে এখন তার রিয়েল ভয়েস থেকে চেঞ্জ হয়ে বের হবে। মুখে দাড়ি, গোঁফ, মাথায় লম্বা চুল থাকায় নেহা নিলয়কে চিনতে পারছে না। তবে নিলয় আর কিছু না বলে নেহার দিকে তাকালো। নেহা অবাক হয়ে নিলয়ের দিকেই তাকিয়ে আছে। কিছু না বলেই সেখান থেকে চলে আসলো নিলয়। মনে মনে নিলয় হাসলো। নিলয় চলে যাবার দিকে নেহা তাকিয়ে আছে। নেহা মনে মনে ভাবছে, কি ছেলেটা এমন রহস্যময় কথা কেন বললো? আর নিলয় কোথায়? সেখানে কিভাবে এলো? 1 বছর আগেই তো তাকে প্ল্যানিং করে ধরেছিলাম। এরপর প্রমাণের অভাবেই তাকে ছেড়ে দিতে হয়েছে। এরপর তো তাকে দেখা যায়নি, কিন্তু এবার আর তাকে বাঁচিয়ে রাখবো না। নিলয় সেই সুযোগ পাবে না, তার আগেই তাকে পাঠিয়ে দেবো ও পারে। নিলয় প্যান্টের 2 পকেটে হাত গুজে শুনশান রাস্তায় হাঁটছে। সে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। তখনই দেখলো পাশ দিয়ে নেহার জিপ গাড়িটা চলে যাচ্ছে। নেহা গাড়ির জানালা দিয়ে মুখ বের করে একবার ছদ্মবেশী নিলয়কে দেখলো। নেহা জিপ দূরে যেতেই হা হা করে চিৎকার করে হেসে উঠল নিলয়। এই হাসিটা ছিল পৈশাচিক এক হাসি। এই যে নীল সাহেব। সকালের উদীয়মান সূর্য এখনও পূর্ব আকাশে ওঠেনি। চারিদিকে হালকা কুয়াশাতে ঢেকে আছে। এই যেন জানান দিচ্ছে শীত আসতে আর দেরি নেই। সকালে হুট করেই ঘুম ভেঙে যাওয়াতে ছাদে উঠে পায়চারি করছে নিলয়। রাতে ঠিকমতো ঘুমোতে পারেনিও, কারণ নেহার প্রতি ওর চাপার রাগ ঘুমোতে দেয়নি। যখন সে ঘুমে পড়ে তখন নেহাকে নিয়ে রাগের স্বপ্নে ভোরের দিকে ঘুম ভেঙে যায়। তাই সে ছাদে এসে পায়চারি করছে। তখনই সেখানে মিমি এসে উপরের কথাটি বলল। কি হলো মিস্টার? হুম। কিছু না। এত সকাল সকাল ছাদে কি? এমনি। আচ্ছা, একটা প্রশ্ন করি। হুম। তোমার জিএফ আছে? নিলয় প্রশ্নটি শুনে মিমির দিকে তাকালো। মিমি হাসি হাসি মুখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। সকালের রেশ এখনও প্রকৃতির মাঝে বিশালতা ছড়িয়ে আছে। মিমির ফর্সা সুন্দর গাল প্রকৃতির সাথে যেন বেশ মানিয়ে আরও বেশি সৌন্দর্য প্রকাশ করেছে। কিন্তু নিলয় এসবে পাত্তা দিল না। সে তার মুখটা যথাসম্ভব গম্ভীর করে চেয়ে রইল মিমির দিকে। মিমি একটু নার্ভাস হয়ে বলল, না মানে মনে হলো আর কি, আপনার জিএফ আছে। আচ্ছা, তুমি কি করো? নিলয় কোনো জবাব দিল না মিমির প্রশ্নের। সে মিমির পাশ থেকে চলে এসে ছাদের কর্নারে এসে দাঁড়ালো। মিমিও দেরি করে না, সাথে সাথেই নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় বিরক্ত হয়ে তাকায়, কিন্তু মিমির পাত্তা না দিয়ে প্রশ্ন করল, কি হলো বলো। কাজ করি। কি কাজ? মানুষ খুন করার কাজ। হাসছেন কেন? তুমি মানুষ খুন করো? এটা বিশ্বাস করতে হবে। ওরে, তোমাকে দেখে মনে হয় না তুমি কারোর সাথে জোর গলাতে কথাও বলতে পারো, আর তুমি নাকি মানুষ খুন করো। শোনো ছেলে, আমি মেয়ে, তবে বোকা নই, ওকে? আর গাধিও না, বুঝলে তো? কেন, আমি পারি না খুন করতে? না, পারো না। তোমার মতো বোকা শোকা টাইপ দেখতে ছেলে খালি কথা বলে, কিন্তু
এমন কাজ কখনোই পারবে না করতে, আর তুমি তো পারবেই না কোনোদিন। বলি খুন করতে পিস্তল লাগে, সেটার জন্য ট্রিগারেও চাপ দিতে হয়, হাস্যকর। মিমির থেকে কথাটি শুনে নিলয় মুচকি হেসে উঠল। প্রথমবার নিলয় তার নিজের হাসিতে কেমন যেন মজা পাচ্ছে। মিমি অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের এমন হাসিময় মুখের দিকে। কেন হাসছে ও? কি এমন বলল মিমি? মিমি মাথা চুলকে কথাগুলো ভাবছে। তবে নিলয় মনে মনে বলল, আমি যে কতটা ভয়ঙ্কর সেটা হয়তো জানো না, জানলে তোমার হাসি বন্ধ হয়ে যাবে। আমাকে পিস্তল চালানো শেখাচ্ছ তুমি? নিলয় আর কিছু না বলে সেখান থেকে রুমে চলে আসলো। মিমি পিছন থেকে কয়েকবার ডাকলো নিলয়কে, কিন্তু নিলয় আর ঘুরেই তাকালো না। সে না থেকে সোজা নিজের রুমের বিছানায় এসে বসলো। ওর মাথায় শুধু একটাই চিন্তা, নেহাকে মারতেই হবে। নিলয় চাইলে সামনে যেয়ে তাকে গুলি করে মেরে দিতে পারে। তাকে মারার জন্য পিস্তলের একটা গুলি যথেষ্ট, কিন্তু নিলয় যে তাকে একটা গুলিতে মারবে না, মারবে পিস্তলের সব কয়টা গুলি দিয়ে, আর অনেক বেশি যন্ত্রণা দিয়ে। তিলে তিলে নেহাকে মারবে সে। সেদিন রাতের বেলা নিলয় বড় রাস্তার পাঁচিলের উপর বসে আছে। নিলয় জানে এই সময় এই রাস্তা দিয়ে নেহা একাই বাসায় যাবে। নেহা একটা কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল, ফিরতে ওর রাত হয়ে গেছে। আর নিলয় সেই জন্য নেহার ফেরার রাস্তায় আগেই এসে বসেছে। রাস্তাটি মিমিদের বাড়ি থেকে অনেকখানি দূর। চারিদিকে নীরবতা, মাঝে মাঝে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। নিলয় ডান পাশের সামনের রাস্তায় তাকালো। দূর থেকে নিলয় দেখে নেহার গাড়ি আসছে। নিলয় রাগী দৃষ্টিতে তাকায়, তবে নিজেকে কন্ট্রোল করে, কারণ এখনই তো নেহার সাথে মাইন্ড খেলার সময়। নেহা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। নিলয়কে যখনই ক্রস করবে তখনই নেহা কষিয়ে ব্রেক করলো, কারণ পাঁচিলের উপর ওর 1 বছর আগের পরিচিত মুখটা দেখতে পেল। নিলয় বসে আছে। নেহা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো। নিলয় এগিয়ে যায় নেহার সামনে। নিলয় নেহার গাড়ির ডিকির উপর বসলো। নেহা, তুমি? ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন? গুড, চলো একটু হাঁটতে হাঁটতে কথা বলি। মেরে ফেলবে আমাকে? চলো হাঁটি। ওকে, বলো। কেমন আছো? কোথায় থাকছো? কেন, পুলিশ নিয়ে যাবে নাকি? নিলয়, তোমাকে একটা কথা বলি। অবশ্যই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। একসময় মনে হয়েছে তোমার প্রতি অন্যায় করেছি। এই অন্যায় বোধ থেকে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। নিলয় এবার নিজেই চমকে উঠল। নেহার মুখের দিকে তাকালো। নেহা নিলয়ের দিকে অপলক চেয়ে আছে, তবে নেহার মুখে লেগে আছে এক ছলনার ফাঁদ। এটা যে নেহার মাইন্ড গেম তা নিলয় নেহার চাহনি দেখেই বুঝতে পেরেছে। কিন্তু নিলয় আর সে ভুল করবে না। সে ফাঁদে আগে পা দিয়েছে ও একবার, কিন্তু এবার না। নিলয় বলল, তাই নাকি? সত্যি নিলয়, আমি তোমাকে ভালোবাসি। ছি, তোমার লজ্জা করে না এমন কথা বলতে? তুমি কি ভুলে গেছো আগের কথাগুলো? না, ভুলিনি। আমি যা করেছি সেটা দায়িত্ব ছিল। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দায়িত্ব? ভালোবাসা? ফাঁসির থেকে বেঁচে এসেছি। যদি ফাঁসি হয়ে যেত তাহলে ভালোবাসা কই থাকতো? আমি বের হয়েছি তোমার ভালোবাসায় না, বের হয়েছি আমার ক্ষমতায়। এখন ভালোবাসা দেখাচ্ছ? হাস্যকর। তুমি ভুল বুঝছো। তো তোমার আংটি পরানো হাজবেন্ডের কি খবর? এবার নেহা চমকে উঠল। আরও অবাক করে তাকায় নিলয়ের দিকে সে, কারণ কদিন আগেই ওর বিয়ের আংটি পরিয়ে গেছে ছেলেপক্ষ। নিলয় ছেলেটা কে, কবে বিয়ে, কবে আসছিল আংটি পরাতে সব খবর জানে। নেহার অবাক হওয়া মুখের দিকে তাকিয়েই নিলয় মুচকি হাসলো। তুমি জানো কিভাবে? বেঁচে গেলে তোমার পিস্তলের জন্য। পিস্তলটা রেখে আসলো, নাহলে ভালোবাসি আর একবার বলার সাথে সাথে তোমাকে এখানে খুন করতাম। আর শোনো, আজকের থেকে এই ঢাকা শহরে মাস্তানি গ্যাং হবে। দেখি তোমার কোন পুলিশ আমাকে থামাতে পারে। ভাবছো এখন আমাকে গুলি করে মেরে ফেলবে? সেটা পারবে না, কারণ তোমার ফিউচার হাজবেন্ডের উপর আমার লোকজন নজর রাখছে। আমি না ফেললে সেও ফিরবে না আর কখনো। নিলয় শোনো, দাঁড়াও।
নিলয় আর দাঁড়ালো না, নেহার কথাও আর শুনল না। সে নিজের মতো করে কথাগুলো বলে চলে আসার আগেই নেহার গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়ে আসলো। নেহা হাবলার মতো করে কেবল চেয়ে রইল নিলয়ের দিকে। নিলয় হেঁটে নেহার থেকে দূরে চলে আসলো। নেহাকে মারবে না সে, তবে মারার মতো করেই রাখবো। মৃত্যু যন্ত্রণা সে উপভোগ করবে। নিলয় হেঁটে যাচ্ছে সামনের দিকে। মনে মনে সে বলল, সময় ফুরিয়ে যায়, থেমে যায় স্মৃতির চলন, প্রকৃতি পাল্টায়, থেমে যায় অতীতের বাচন। কেউ বা পায়, কেউ বা হারায়, সময়ের পরিবর্তনে পিছু টান ছাড়ায়। কেউ আসে, কেউ চায়, পরিবর্তন সবকিছু পাল্টায়। নিলয় হাঁটতে থাকে। হাজোর হাঁটার নেশা চেপেছে। একদিকে মিমির বচনভঙ্গি, আর একদিকে ছলনাময় নেহার আচরণ। নিলয় জানে না কি হতে যাচ্ছে, নেহাও বুঝতে পারছে না কি হবে। সবাই সব কিছু নিয়ে ব্যস্ত, শুধু পড়ে থাকে ভালোবাসা রাস্তায় নতুবা অবহেলায়। আকাশ দেখছো বুঝি? নিলয় ছাদে এসে দাঁড়িয়েছে, হাতে জ্বলন্ত সিগারেট। খানিকটা আগেই সে নেহার সাথে দেখা করে এসেছে। নেহার ছলনাময়ী কথাগুলো নিলয় ভাবছে আর মনে মনে হাসছে। নিলয় আকাশের দিকে তাকালো। আকাশে আজও বিশাল চাঁদ উঠেছে। এক মনে সে আকাশ দেখছিল। তখনই সে মিমির বলা কথাটা শুনতে পেল। নিলয় সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো মিমির মুখের দিকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা তুমি কি, হ্যাঁ বলো তো, আমি যখনই আসি তুমিও আসো, ব্যাপারটা কি? তোমাকে আমার খুব ভালো লাগে। মানে তুমি সবার থেকে আলাদা, সবার থেকে অন্য রকম। তোমার মাথা ভর্তি চুলে তোমাকে বোকা বোকা লাগে। তোমাকে রাগাতে আমার ভালো লাগে, তাই তো আসছি। আর আসবে না, আমি মোটেও বোকা না। হেমা, তাই কি করো শুনি? বোকার মতোই তো কথা বলো। বুঝতে পারছো না তুমি? এই ছেলে শোনো, তুমি আমাকে যাই বলো না কেন, তোমাকে রাগাতে আমার বেশ লাগে। শো, তুমি মানা করলেও আসবো। ধ্যাত। নিলয় মিমির দিকে তাকালো। মিমির মুখে দুষ্টুমি ভরা হাসি। সে হাসিতে অন্যরকম কিছু আছে যা নিলয়কে ভাবতে বাধ্য করলেও সে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসলো। রুমে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল নিলয়। নেহা পুলিশ ফোর্সকে ইনফর্ম করে দেয়, সবাই রেডি থাকতে বলে, কারণ নিলয় যে কোনো সময় পুলিশদের উপর অ্যাটাক করতে পারে। আর নিলয়দের লোক সব সময় পুলিশদের উপর নজর রাখছে, কিন্তু কে বা কারা নেহা তা খুঁজে বের করতে পারছে না। এদিকে মিমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে। মিমির কাছে নিলয়কে সবার থেকে অনেক বেশি আলাদা মনে হয়। ছেলেটা বেশ চুপচাপ, একা থাকতে বেশি পছন্দ করে, যা মিমির খুব পছন্দের। মিমিও একা থাকে, সে কেবল নিলয়ের সাথে ছাড়া কারোর সাথেই কথা বলে না। রুমের মধ্যে দরজা আটকে বসে থাকে। ছাদে এসে শুধুমাত্র নিলয়কে একটু জ্বালাই। আর অপরদিকে নিলয় রুমে এসে বসলো। আজ বাবার কথা মনে পড়ছে খুব, আর মনে পড়ছে বিষাক্ত নারীরূপীদের মুখগুলো, যারা বাইরে থেকে কতটা পবিত্র কিন্তু ভিতরে বিষে ভরপুর। সৎমাকে যখন ব্লেড দিয়ে গলার মাঝে টান দিয়েছিল নিলয়, সেদিন একটুও হাত কাঁপেনি ওর। ছুরি দিয়ে আঘাত করেছিল কয়েকবার, তবুও ভয় করেনি ওর। সেদিন নিলয়ের কোনো কষ্টও হয়নি। তবে নেহাকে বিশ্বাস করার পর নেহা নিলয়ের সাথে বিশ্বাস অনুভূতি নিয়ে খেলা করেছিল। সেদিন নিলয়ের কষ্ট হয়েছিল, সেদিন কেঁপে উঠেছিল নিলয়ের শরীর। তবে নেহা বেঁচে আছে, তাকে মারবে না নিলয়। নিলয় মারবে তার অহংকারকে। পরের দিন নিলয়ের কাছে ফোন এসেছে সকাল থেকে অনেকবার। নেহা যে পুলিশ ফোর্স রেডি করেছে তা নিলয় আগে থেকেই খবর পেয়েছে। নিলয় যেদিন শহর ছেড়ে চলে আসে তার 2 দিন পরেই নেহা অর্কের লাশ খুঁজে পায়। অর্কের লাশের পাশে রক্ত দিয়ে নিলয় লিখে লিখেছিল, দেখতে হবে। নেহা ভাবতেই পারছে না নিলয় এত ভয়ঙ্কর হয়ে দেখা দেবে। নেহার ধারণারও বাইরে ছিল। নিলয় বিকেলে ছাদে বসে আছে, পা ঝুলিয়ে সে 10 তলা বিল্ডিংয়ের কিনারে বসে সিগারেট খাচ্ছে। তখনই মিমি এসে পাশে বসে দাঁড়ালো। নিলয় ঘুরে একবার তাকায়। মিমি বলা শুরু করে, এই যে নীল, দেখো আগামী 3 দিন পর সেরা পুলিশের লোক নেহা আহমেদের বিয়ে। মিমির থেকে কথাটি শুনেই উঠে ছাদের মধ্যে লাফ দিল নিলয়।
তাড়াতাড়ি মিমির হাত থেকে পত্রিকাটা টেনে নিয়ে পড়তে লাগলো ও। হেডলাইনে বড় বড় করে লেখা আছে কথাটি। কিঞ্চিত হেসে উঠল নিলয়, তবে সেই হাসিটা মিমির কাছে ধরা পড়েছে। মিমি প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি হাসছো কেন? আর এভাবে পত্রিকা কেন নিলে? তুমি নেহাকে চেনো নাকি? একটা কাজে ওনার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু তেমন উপকার হয়নি, তাই চিনি। এখন বলো, হাসলা কেন শুনি? বুঝবে না। আমাকে বুঝিয়ে বলো। কালকে বলবো। নিলয় আর কিছু না বলেই চলে আসলো মিমির থেকে। মিমি নিলয়ের এমন উত্তেজিত হাবভাব থেকে অবাক হয়। নিলয় ওদের বাড়ি থেকে বের হয়ে ওর গ্যাংয়ের সবাইকে কল দিল। মাসুম ফোন রিসিভ করে মাসুমকে বলল, এখনই সবাই যেখানে আছিস সেখান থেকে বের হয়ে কোনো এক জায়গায় দেখা কর। নেহা বিয়ে করতে যাচ্ছে, আমি ওর বিয়েটা হতে দেব না। বাইক স্টার্ট দেয় নিলয়। কোনো এক গোপন জায়গাতে দেখা করে সব প্ল্যান করে নিল ওরা। প্ল্যান সব ঠিক আছে, খেলায় মজা তো হবে নেহার বিয়ের দিনই। তবে নিলয় সিদ্ধান্ত নিয়েছে মিমিদের বাড়ি থেকে চলে আসতে হবে এবার, কারণ নিলয়ের কাছে সময় যে আর নেই। কিন্তু মিমির কথা মনে পড়তেই নিলয়ের মনটা কেমন করে উঠল। কেন জানি না, তার মিমির মুখটা বারবার মনে পড়তে লাগলো। 2 দিন পর কাল নেহার বিয়ে। নিলয় মিমিদের ছাদে দাঁড়িয়ে ভাবছে পুরনো কিছু কথা। ঠিক সেই সময় মিমি এসে নিলয়ের পাশে দাঁড়ালো। নিলয় ঘুরে একবার মিমির দিকে তাকালো, কিন্তু মিমি আজ প্রকৃতি দেখতে ব্যস্ত, নিলয়ের দিকে একবারও তাকালো না। তবে নিলয় বলল, কেমন আছো? গতদিন কি বলতে চেয়েছিলে? মনে আছে। তো বলো। চুপ করে দাঁড়িয়ে থাকলো নিলয়। মিমি নিলয়ের দিকে তাকালো না, তবে নিলয় একবার মিমির দিকে তাকালো। মিমি তখনও অন্যদিকে তাকিয়ে আছে। চারিদিকে নীরবতা ভেঙে নিলয় বলল, আমি যখন ইন্টারে পড়ি তখন আমি আমার সৎ মাকে খুন করি, কারণ ওই মহিলা আমার বাবাকে খুন করেছে। সে ছিল অহংকারী আর লোভ, শুধুমাত্র পরকীয়া করার জন্য আমার বাবাকে সে। এরপর শুরু হয় আমার মাস্তানি জীবন। বিশ্বাস করো, আমি নিরপরাধ কাউকে খুন করতাম না, করতাম সমাজের কিছু খারাপ মানুষদের। এভাবেই চলে 2 বছর, কিন্তু নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। ভেবেছিলাম ভালো মানুষ হব, সমাজে 8-10টা মানুষের মতো থাকবো, কিন্তু কি? অবাক হয়ে প্রশ্ন করলো মিমি। কিন্তু আরো একটা মেয়ের জন্য হতে পারেনি। নিজের শহর ছেড়ে চলে আসি ঢাকাতে। এখানে এসে নতুন করে সবকিছু শুরু করি। তখনই নেহা নামে কেউ একজন আমার জীবনে আসে, যাকে তুমি খুব ভালো করেছেন। সে আমাকে ভালোবাসি বলতো। আমি তাকে বিশ্বাস করে সবকিছু বলেছিলাম, কিন্তু সে ছিল পুলিশ। তখনই আমাকে ধরে, তবে জেল থেকে বের হয়ে আসি আমার একজন বিশ্বস্ত লোককে খুন, কারণ সে আমার সাথে বেইমানি করেছিল। তাই এখানে আসি, শুরু হয় আমার আবারও মাস্তানি জীবন। আমি বোকা না, এই সমাজের কাছে আমি মাস্তান, একটা খারাপ ছেলে। তোমাকে এসব বলছি, তবে ভেবো না, বিশ্বাস করে বলছি। চাইলে সবার কাছে আমার ব্যাপারে বলে দিও, কারণ আজকে এই দিনে শেষ এখানে থাকার। আমি একটু পরে চলে যাব। তোমাকে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দিও। তোমাকে এড়ে চলার কারণটা হলো আমি মাস্তান। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে এড়ে চলার কি কারণ। নিলয় কথাগুলো বলেই চুপ করে দাঁড়িয়ে রইল। নিলয় মিমির দিকে তাকায়, সে কাঁদছে। নিলয়ের দিকে কান্না ভরা চোখে তাকিয়ে আছে। নিলয় কান্নার কারণ জানতে চাওয়ার আগেই মিমি বলতে লাগলো, যেও না তুমি নীল। কেন? একটা গল্প শুনবে? হ্যাঁ বলো। কি ব্যাপার মিমি, তুমি এ সময়? তো ভালোবাসি মিমি। পথ ছাড়ুন। সেদিন সে পথ ছাড়েনি, আমাকে সে ওই দিন জোর করে তুলে নিয়ে যায়, একটা অন্ধকার গলিতে নিয়ে যায়। আমাকে সে জোর করে কি? ধর্ষণ করে। তারপর থেকে আমি ধর্ষিতা। এই সমাজের চোখে আমি একজন ধর্ষিতা। কেউ আমার পাশে থাকেনি, এমনকি আমার মা বাবাও না। তখনই চিনে নিয়েছিলাম এই সমাজকে। এই সমাজের ভদ্ররূপী মানুষগুলো ধর্ষিতাকে ঘৃণা করে, কিন্তু ধর্ষককে না। আমার কি দোষ ছিল বলো? আমি তো তার বাজে প্রস্তাবে রাজি হইনি, আর তাতেই
মিমির কথা শুনে চমকে উঠল নিলয়। বলে কি সে? এত সুন্দর একটা মেয়ের সাথে এত কিছু হয়েছে। কখন যে কেঁদে উঠল নিলয় সে টেরই পায়নি। সবাই জানে ছেলেদের কাঁদতে নেই, কিন্তু আজ না কেঁদে পারল না নিলয়। চোখের পানি মুছে বলল, ছেলেটা পুরো পরিচয় বলল। কোন ছেলেটা? যে ছেলেটা তোমার সাথে খারাপ কাজ করেছে তার আর দরকার হবে না। কেন? শুনেছি সে কয়দিন আগে খুন হয়েছে। একটা গলির মধ্যে ফেলে রেখেছিল কেউ তাকে। নিলয় কথাটি শুনে আবারও চমকে উঠল। তার মানে নেহা কদিন আগে যাকে ধরতে গিয়েছিল তাকে আগে নিলয় খুন করে দিয়েছিল। নিলয় মিমির মুখের দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। নিলয় হাসতে হাসতে বলল, পাপীদের শাস্তি এইভাবেই হয়ে যায়। মানে ওই ছেলেটাকে আমি খুন করেছিলাম। এখানে এসে প্রথমবার কাউকে মারি, আর সেটা ওই অতীক ছিল। কি? নিলয় আর কিছু না বলে এবার মিমির দিকে চলে আসলো নিজের রুমে। বালিশের নিচে থাকা পিস্তলটি কোমরে গুজে নিল। ফুলগুলি লোড করাই আছে। ওদিকে মিমি ভাবছে, নিলয় কি সত্যি চলে যাবে? কেন যাবে? মানুষের জীবন এমন কেন হয় বলো? নিলয় তাকে অবহেলা করে চলে যাচ্ছে না। নিলয়ের অনিশ্চিত জীবন, সেই জীবনে ও কাউকে জড়াতে চায় না। পরের দিন আজ নেহার বিয়ে। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মিমিদের বাড়ি ছেড়ে এখন চলে এসেছে নিলয়। বাড়ির সামনে এসে দাঁড়ালো ও। একটা কালো রঙের গাড়ি এসে থেমেছে নিলয়ের সামনে। নিলয় গাড়িতে ওঠার আগেই একবার মিমির রুমের দিকে তাকালো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মিমি। নিলয় মনে মনে মিমিকে দেখে ভাবলো, হয়তো তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু নিলয় যে নিরুপায়। মিমি এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। ওর চোখের কোণাতে জল এসে জমা হয়েছে। নিলয় আর দেরি করে না, নেহার উদ্দেশ্যে চলে আসলো সেখান থেকে। নেহাদের বাড়িতে আসলো সোজা। বাড়ির সামনে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় মনে মনে হাসলো। ঢাকাতে যত গ্যাং ছিল সবাইকে নিলয় বলেছে এই পুলিশ যেন একটাও দাঁড়িয়ে না থাকতে পারে। মানে নিলয় অর্ডার করা মাত্রই স্নাইপার দিয়ে সবাইকে মেরে ফেলা হবে। নিলয় গাড়ি থেকে নামতেই পুলিশগুলো নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় ইশারে অর্ডার দেয়, সাথে সাথেই সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলিতে সবাই মাটিতে পড়ে যেতে থাকে। কারো মাথায় কারো বুকে এসে গুলি লাগা শুরু করেছে। নিলয়ের গ্যাংয়ের ছেলেরা কথা মতো কাজ করেছে। বাড়ির মধ্যে বিয়ের কাজ চলছে। বাইরে কারো খেয়াল নেই কি হয়েছে বা কি হচ্ছে সে ব্যাপারে। নিলয়ের এখন রাস্তা পরিষ্কার, তবে আরেকটু অপেক্ষা। তারপরেই সব নিলয়ের ইচ্ছে মতো কাজ করবে। নিলয় নেহার বাড়ির সামনে গাড়ির উপর বসে আছে, হাতে পিস্তল। একটা সিগারেট জ্বালালো ও। ওদিকে বাড়ির মধ্যে নেহা বেশ আরামে বিয়ের কাজ সম্পন্ন করলো। নেহা সহ বরেরা সবাই বাইরে আসা শুরু করে। বাড়ির উঠানে নেহা যখন গাড়িতে উঠতে যাবে তখনই নিলয় বাড়ির মধ্যে আসলো। নেহা, তুমি? পুলিশ! কেউ নেই, সবাইকে মেরে দিয়েছি। বাইরে লাশ পড়ে আছে। কেন এসেছো তুমি? নেহার বিয়ে হচ্ছে রকির সাথে। রকির দিকে তাকিয়ে নিলয় আরও বেশি হাসলো। তবে ও কোনো কথা না বলেই কোমরে থাকা পিস্তলটি হাতে নেয়। নেহার পায়ের দিকে তাক করে ডান পায়ে গুলি করল। নেহা হোমাগো বলে গাড়ির সাথে হেলান দিয়ে নিচে পড়ে গেল। কেউ যদি এখন নেহাকে টাচ করে আর আমার কাছে আসে, তাকেই মেরে ফেলব। কেউ আর সামনে আসলো না। তখনই আরেকটা গুলি করলো নিলয়। নেহার বাঁ পায়ে গুলিটা যেয়ে লাগলো। নেহা চিৎকার করে উঠল। নিলয় রকির দিকে পিস্তল তাক করে। রকি কিছু বলার আগেই রকির হাতে গুলি করলো নিলয়। সে পিস্তল সামনে ধরে বলল, নেহা চাইলে মেরে ফেলতেও পারি তোকে, সবাইকে, কিন্তু মারবো না তোকে। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন আমার কথা তোর মনে পড়বে। তোর স্বামী তোকে অবহেলায় রাখবে, পঙ্গু বলে তোকে ডাকবে, তখন আমার কথা তোর মনে পড়বে। এটা হলো বিশ্বাস নিয়ে খেলার শাস্তি। আর হ্যাঁ, পারলে তোর পুলিশকে বলিস আমাকে ধরে আনতে। আর কিছু বলল না নিলয়। পিস্তলটি রকির হাতের কাছে ফেলে চলে আসলো তাড়াতাড়ি সেখান থেকে। সবাই নেহাকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। নিলয় বাড়ি থেকে বের হয়। আজ শান্তি লাগছে খুব নিলয়ের।
নিলয় গাড়িতে বসেই ভেবে নিল আজ ছাড়তে হবে এই শহর, ছাড়তে হবে গ্যাং, চলে যাবে অন্য শহরে, যেখানে থাকবে বিশ্বাসের দাম, থাকবে না রক্তের খেলা। নিলয় মিমিদের বাড়ির মধ্যে ঢুকলো। নিলয় তাড়াতাড়ি ছাদে এসে পৌঁছলো। নিলয় জানে মিমি এখনও সেই ছাদেই দাঁড়িয়ে আছে। নিলয় ছাদে আসলো। নিলয় যেখানে এসে দাঁড়াতো মিমি সেখানে দাঁড়িয়ে আছে। পিছন থেকে নিলয় মিমিকে ডাক দেয়। মিম, চমকে উঠে নিলয়ের দিকে তাকালো সে। চলো। কোথায়? জানি না, তবে এই বহুরূপী সমাজের থেকে অনেক দূরে, যেখানে বাস করব তুমি আর আমি। ভালোবাসায় থাকবো দুজন একাকিত্বর মাঝে, বুনবো কিছু কিছু ভালোবাসার স্বপ্ন, যে স্বপ্ন শুধু থাকবে পবিত্রতা, বউ হয়ে থাকবে আমার পাশে সারা জীবন। নীল, আমি যে তো তাতে কি? তুমি কি মানুষ না? অপবিত্র তারাই যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। তুমি মোটেও অপবিত্র না। তোমার মনে নেই কোনো ছলনার দাগ? নাকি তুমি আমার সাথে যেতে চাচ্ছ না আমি মাস্তানি করি বলে? ফাজিল ছেলে, আমি কি একবারও বলেছি দরকার নেই এই সমাজে থেকে, যেখানে ভালো খারাপের কোনো বিচারই নেই? আমি তো চাই কোনো এক রাজকুমার এসে আমাকে নিয়ে যাক। আজ পেয়েছি, এত সহজে কি ছেড়ে দেই? হুম। নিলয় মিমির হাত ধরে টেনে নেয় নিজের কাছে। সিঁড়ি ভেঙে নিচে নামে ওরা। কোনো দিকও না তাকিয়ে গাড়িতে উঠে বসলো দুজন। ওরা যাচ্ছে অজানার উদ্দেশ্যে, যেখানে জানবে না মানুষেরা ওদের কথা, জানবে না ওদের অতীত। পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত। তারা সমাজে ভালো মানুষে যে খারাপদের কথা শোনাতে পিছু পা হয় না, কিন্তু সে কেন খারাপ হলো এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এইসব ভালো মানুষরূপী মানুষদের মারার জন্য নিলয়কেই বারবার দরকার। তবে আজ থেকে ভালো নিলয় নতুন পথ বেছে নিয়েছে। খারাপ থেকে হতে হবে একটা ভালো মনের মানুষ। নতুন শহরে থাকবে, সেখানে থাকবে না কোনো খুন, থাকবে শুধুই ভালোবাসা। মিমি কাঁদছে। নিলয় কান্না থামাতে বলল না। নিলয় চাইছে কাঁদুক আছে, কারণ নিলয় জানে এটা কষ্টের কান্না নয়, কান্নাটা হলো সুখের। চলেছে তারা অজানার উদ্দেশ্যে, ভালোবেসে থাকবে দুজন একসাথে। আজ শেষ করলো নিলয় তার মাস্তানি জীবন। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গল্পটা জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আশা করছি আপনাদের ভালো লেগেছে। তবে এরপরে আরও একটি ভিন্ন রকম মাফিয়ার সঙ্গে হ্যাকার সিরিজ আসছে, আপনারা পাশে থাকুন, অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ, নমস্কার, আল্লাহ হাফিজ।